ওই স্লাইডটা সবসময় খোলা রাখুন। এই কি অবস্থা সবার? আচ্ছা, আজকে তোমাদেরকে যে অধ্যায়টা পড়ানো হবে বলো কোনটা বলো তো সবাই? সবাই জানো যে আজকে তোমাদেরকে কোন অধ্যায় পড়ানো হবে বলো তো ভাইয়া? আজকে সবাইকে পড়ানো হবে টিস্যু ও টিস্যু তন্ত্র, ঠিক আছে? এখন দেখো তোমাদের যে অধ্যায়টা আছে আজকে টিস্যু ও টিস্যু তন্ত্র, এই অধ্যায়টা কিন্তু তোমাদের জন্য কম্পারেটিভলি একটু ইজি, কারণ এই অধ্যায় থেকে তোমার প্রশ্ন দুইটা বা তিনটা, গত বছর যেমন জাহাঙ্গীরনগর 24-25 সেশনে দুইটা প্রশ্ন আসছে মাত্র। এই দুইটা প্রশ্ন আসছে, যে দুইটা প্রশ্ন তোমার হচ্ছে ঘুরে ফিরে ওই একই জায়গা থেকে আসছে। এখন আমরা যে জিনিসগুলো দেখবো, দেখো এই যে টিস্যু যে আছে না, এই টিস্যু এই টপিক থেকে তোমার কোশ্চেন আসছে কয়বার এই পর্যন্ত? দেখো এই টিস্যু নামক একটা টপিক আছে, এই টপিক থেকে তোমার কোশ্চেন আসছে কয়বার? 8বার। ঠিক আছে, টিস্যু নামক একটা টপিক আছে, যে টপিক থেকে তোমার কোশ্চেন আসছে কয়বার? 8বার। এই টিস্যুর আন্ডারে কি কি পড়ে? তোমার বিভিন্ন ধরনের টিস্যু, যেমন হচ্ছে বলতে পারো তুমি যে তোমার কোন কোন ধরনের টিস্যু আছে তোমার দেহে। যেমন স্থায়ী টিস্যু, ভাজক টিস্যু। প্রথমে যদি টিস্যুকে ভাগ করি কয়টা? স্থায়ী টিস্যু, ভাজক টিস্যু, ঠিক আছে? এরপর আবার ভাজক টিস্যুর আবার শ্রেণী বিভাগ আছে। এই শ্রেণী বিভাগ তোমার কিসের ভিত্তিতে করা হয়? উৎপত্তি অনুসারে বা উৎপত্তির ভিত্তিতে, যে কোথা থেকে উৎপত্তি হয়েছে এই টিস্যুর, সেটার উপর ভিত্তি করেও কিন্তু টিস্যুর শ্রেণী বিভাগ করা যায়। তো উৎপত্তির উপর ভিত্তি করে টিস্যুকে কি করা যায়? 3টা ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে তোমার প্রোমেরিস্টেম বা প্রারম্ভিক ভাজক টিস্যু, তারপরে প্রাইমারি ভাজক টিস্যু, আরেকটা কোনটা? সেকেন্ডারি ভাজক টিস্যু, ঠিক আছে? 3টা ভাগে ভাগ করা যায়। এরপর তুমি যদি দেখো যে অবস্থান অনুসারে, তাহলে হচ্ছে শীর্ষক ভাজক টিস্যু, অর্থাৎ যারা তোমার কি করে উদ্ভিদটাকে লম্বা, মানে উদ্ভিদটাকে কি করে তোমার লম্বায় বৃদ্ধিপ্রাপ্ত করে বা দৈর্ঘ্যে বৃদ্ধিপ্রাপ্ত করে। আরেকটা হচ্ছে পার্শ্বীয় ভাজক টিস্যু, ঠিক আছে? এখন পার্শ্বীয় ভাজক টিস্যু কোনটা? যেটা উদ্ভিদকে তোমার কি করে? তোমার পার্শ্বীয় ভাবে বৃদ্ধিপ্রাপ্ত করে। আরেকটা হচ্ছে তোমার ইন্টারক্যালারি বা নিবেশিত ভাজক টিস্যু, অর্থাৎ এই টিস্যুগুলো অবস্থান করে কোথায়? তোমার দুইটা স্থায়ী টিস্যু যা আছে, এই দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে অবস্থান করে। তো এই যে প্রকারভেদগুলো যা আছে, তারপরে তোমার কি কোষ বিভাজন অনুসারে মাছ ভাজক টিস্যু, প্লেট ভাজক টিস্যু, তারপরে রিব ভাজক টিস্যু। এরপর তুমি যদি বলি কাজ অনুসারে কি কি ভাগে ভাগ করা হয়, কাজ অনুসারে ভাগ করা হয় তোমার প্রোটোডাম, প্রোক্যাম্বিয়াম, তারপরে হচ্ছে তোমার প্রোটোডাম, প্রোক্যাম্বিয়াম এবং কোনটা? গ্রাউন্ড মেরিস্টেম। এই যে ওভারঅল যে জিনিসগুলো আছে, এই ওভারঅল জিনিসগুলো আলোচনা বা তোমার কোথায় আসছে? এই টিস্যুর মধ্যে আসছে, ঠিক আছে? এরপরে তোমার ভাজক টিস্যুর বৈশিষ্ট্য, স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য, এই জিনিসগুলো তোমার পড়তে হবে। এখন তুমি যদি ভাজক টিস্যুর বৈশিষ্ট্যগুলো ভাইয়া পড়ো, তাহলে তোমার কিন্তু স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্যগুলো ওইভাবে জোর দিয়ে পড়তে হবে না, জাস্ট একটু চোখ বুলাইলেই হবে। কারণ তুমি জানো যে ভাজক টিস্যু আর স্থায়ী টিস্যু দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। তো যদি তোমার প্রশ্ন আসে কখনো নিচের কোনটি ভাজক টিস্যুর বৈশিষ্ট্য, তার মানে তুমি যদি ভাজক টিস্যুর বৈশিষ্ট্যগুলো পড়ো, তুমি কিন্তু একটা অপশন দেখবে যে ভাজক টিস্যুর বৈশিষ্ট্য আছে। আবার যদি আসে নিচের কোনটি ভাজক টিস্যুর বৈশিষ্ট্য নয়, বা নিচের কোনটি স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য, 3টা অপশন ভাজক টিস্যুর বৈশিষ্ট্য দেওয়া থাকবে, একটা অপশন থাকবে স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য, যেটা তোমার অপরিচিত লাগবে। তো ওইটাই তোমার স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য। এরকম করে কিন্তু প্রশ্নগুলো হয়, ঠিক আছে? তোমরা কিন্তু এইভাবে আনসার করতে পারবা। সো তোমরা এই জিনিসগুলো একটু ভালো মতো পড়তে হবে তোমাদের, কারণ এই জিনিসগুলো থেকে প্রশ্ন আসে। ওয়ালাইকুম আসসালাম শাম্মী আক্তার, কি অবস্থা? আচ্ছা দেখো, এরপরে টিস্যু ও টিস্যু তন্ত্র সম্পর্কিত বিভিন্ন তথ্যাবলী। এই যে তোমার টিস্যু তন্ত্র যেটা আছে,
টিস্যুতন্ত্র যেটা আছে, এপিডার্মাল টিস্যুতন্ত্র আছে, তারপর তোমার কি আছে বলো তো, এপিডার্মাল, তারপরে গ্রাউন্ড টিস্যুতন্ত্র আছে। এপিডার্মাল যেটা সেটা হচ্ছে ত্বক তৈরি করে যেটা। এখন আমাদের ত্বকীয় যে টিস্যুতন্ত্র আছে সেই ত্বকীয় টিস্যুতন্ত্রটা হচ্ছে এপিডার্মাল টিস্যুতন্ত্র। আরেকটা হচ্ছে গ্রাউন্ড টিস্যুতন্ত্র যেটা তোমার ভিত্তি প্রদান করে, উদ্ভিদকে কি করে, ভিত্তি প্রদান করে। আর আরেকটা হচ্ছে তোমার পরিবহন টিস্যুতন্ত্র যেটা উদ্ভিদের খাদ্যবস্তু যা আছে এই খাদ্যবস্তুর জন্য র ম্যাটেরিয়ালস পরিবহন করে নিয়ে যায় পাতার দিকে, অর্থাৎ জাইলেম যেটা কাজ করে যে খাদ্যর জন্য কি করে বিভিন্ন ধরনের র ম্যাটেরিয়ালস বা বিভিন্ন ধরনের তোমার কি করে বলতো যে যে উপাদানগুলো বা ইনগ্রেডিয়েন্টগুলো লাগে সেগুলো নিয়ে যায়। আর ফ্লোয়েম কি করে, ফ্লোয়েম হচ্ছে তোমার তৈরিকৃত যে খাদ্যটা আছে সেই তৈরিকৃত খাদ্যটা উদ্ভিদ দেহের বিভিন্ন অঙ্গে পরিবহন করে নিয়ে যায়। তো এই যে ওভারঅল আলোচনা, এইখানে তোমার গ্রাউন্ড টিস্যুতন্ত্রের অংশ কোনগুলো, তারপর এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্রের অংশ কোনগুলো, এই জিনিসগুলো নিয়ে আলোচনা আছে। সেই সাথে ভাস্কুলার টিস্যুতন্ত্র কোনগুলো, অর্থাৎ অরিও ভাস্কুলার বান্ডেল কার মধ্যে দেখা যায়, মুক্ত সমপার্শ্বীয়, মুক্ত সমদ্বিপার্শ্বীয় বা তোমার হচ্ছে বদ্ধ সমপার্শ্বীয়, এই যে এই জিনিসগুলো যা আছে এই ওভারঅল আলোচনাগুলো কোথায় আছে বলতো, এই টিস্যুতন্ত্র সম্পর্কিত। আর শেষে আছে মূল ও কাণ্ড। দেখো আচ্ছা এইখান থেকে দেখো টিস্যুতন্ত্র থেকে কয়বার আসছে, 7 বার। এইখান থেকে গতবারও প্রশ্ন আসছে এই টপিক থেকে, 24-25 সেশনেও কোশ্চেন আসছে। আর মূল ও কাণ্ড সম্পর্কিত যে তথ্যগুলি আছে বা মূল ও কাণ্ডের তোমার পার্থক্যটা যদি তুমি ভালো মতো পড়ো, যে মূলের কি আছে আর কাণ্ডে কি আছে, এই পার্থক্যগুলো যদি পড়ো, ওইখান থেকেই তুমি প্রশ্ন পাইছো কয়বার, 3 বার। জাস্ট পার্থক্যগুলো শেষের দিকে যা আছে এই জিনিসগুলো জাস্ট তোমার একটু মাথায় রাখতে হবে। এখন এইগুলা মাথায় রাখার জন্য 2-1টা কৌশল আমি তোমাদেরকে শিখিয়ে দিব যে কিভাবে তুমি মাথায় রাখবা। যেমন তোমাকে আমি সিম্পলি বলি, যেমন তুমি বলতে পারো যে মূলের মাধ্যমে কি করতে হয় বলো তো ভাইরা, মূলের মাধ্যমে আমাদের অনেক পরিমাণ পানি, খনিজ লবণ এগুলো শোষণ করতে হয়। এখন পানি ও খনিজ লবণ যেহেতু শোষণ করতে হয়, তার জন্য মূলের প্রাচীর কিরকম হইতে হবে, মূলের প্রাচীর কম্পারেটিভলি পাতলা হইতে হবে। কার চাইতে, কাণ্ডের চাইতে। ঠিক আছে, আবার কাণ্ডের প্রাচীর কিন্তু মূলের চাইতে পুরু হবে। কেন হবে, কারণ কাণ্ডের মাধ্যমে তোমার প্রশোধন করতেছে। এখন প্রশোধন যেন অতিরিক্ত পরিমাণে না ঘটে, যেন উদ্ভিদ তোমার কি হয়, কি না হয়ে যায়, উদ্ভিদ যেন তোমার একদম নিস্তেজ হয়ে না যায়। তো এই জন্য কাণ্ডের প্রাচীরটা একটু পুরু হইতে হয়। তার মানে কোষের মানে তোমার যদি মূল হয়, এখন মূলের মধ্যে কি থাকে, মূলরোম থাকে। এই মূলরোমের মাধ্যমে মূলত কি করে, শোষণ করে থাকে। এখন মূলের প্রাচীর যদি পাতলা হইতে হয়, তার মানে মূলরোম কিরকম হইতে হবে, মূলরোমের কোষটা কিরকম হইতে হবে, অবভিয়াসলি এক কোষী হইতে হবে। আর কাণ্ডের যেহেতু তোমার ওই অতিরিক্ত প্রশোধনটা আটকাইতে হয়, তার মানে কাণ্ডরোম যেটা আছে এই কাণ্ডরোম কেমন হইতে হবে, কাণ্ডরোম হচ্ছে বহুকোষী হইতে হবে। এই যে এইভাবে তোমাদের মাথায় রাখতে হবে জিনিসগুলো। ঠিক আছে, তো চলো আমরা দেরি না করি, এখান থেকে কোশ্চেন দেখো কয়বার, মূল ও কাণ্ড থেকে তোমার মাত্র 3 বার আসছে কোশ্চেন। সো এই জিনিসগুলো আশা করি পারবা। আছি আমি আলহামদুলিল্লাহ ভালো। তাহমিনা আক্তার শাম্মী, ওয়ালাইকুম আসসালাম। মুনতাহায়াত পূর্ণতা, ওয়ালাইকুম আসসালাম। এই কি অবস্থা সবার, আশা করি সবাই সুস্থ আছে। ঠিক আছে, তো চলো আর দেরি না করি, অনেকেই লাইভে আছে, যে কয়জন আছে সেই কয়জনকে নিয়ে শুরু করে দেই। আর দেরি না করি, দেখো প্রথম প্রশ্ন যেটা আছে, টিস্যুর ক্ষেত্রে কোনটি সত্য নয়। এই যে যে কোনো জাহাঙ্গীরনগরে যদি তুমি প্রশ্ন সলভ করতে যাও, প্রচুর দেখবা এই টাইপের প্রশ্ন। নিচের টিস্যুর ক্ষেত্রে কোনটি সত্য নয়, দেখি এটা কেউ আনসার করতে পারো কিনা। ভিন্ন উৎস থেকে সৃষ্ট, একই ধরনের কাজ করে, কোষগুচ্ছ অবিচ্ছিন্ন, কোষগুচ্ছ সমধর্মী। দেখি কোনটা টিস্যুর ক্ষেত্রে বৈশিষ্ট্য নয়, কেউ বলতে পারবা এটা কোনটা টিস্যুর বৈশিষ্ট্য নয়, বলতে পারবা কেউ, টিস্যুর বৈশিষ্ট্য নয় কোনটি। আনসার করো দেখি। ওয়ালাইকুম আসসালাম সুমাইয়া খাতুন। আচ্ছা দেখো, তোমাদেরকে বলি টিস্যু কাকে বলা হয়। প্রথমত মাথায় রাখবা, টিস্যু তাদেরকেই বলা হয় যারা কি করে, একই উৎস থেকে সৃষ্ট। কি করা হয়, একই উৎস থেকে সৃষ্ট, একই উৎস থেকে কি করে, সৃষ্ট। ঠিক আছে, একই উৎস থেকে সৃষ্ট, একই ধরনের কাজে নিয়োজিত বা একই ধরনের কাজ করে যারা, একই ধরনের কাজে নিয়োজিত। আর কোষগুলা কেমন, যে কোষগুলা তোমার করছে সেই একগুচ্ছ কোষ একত্রিত হয়ে তোমার একটা টিস্যু গঠন করে। ঠিক আছে, একগুচ্ছ কোষ একত্রিত হয়ে টিস্যু গঠন করে। সেই একগুচ্ছ কোষ যে আছে, এই একগুচ্ছ কোষগুলা কেমন, একগুচ্ছ কোষ একত্রিত হয়। একত্রিত হওয়া মানে কি, একত্রিত বা অবিচ্ছিন্ন। ঠিক আছে, একত্রিত হওয়া মানে হচ্ছে অবিচ্ছিন্ন। আর কোনটা, আরেকটা হচ্ছে কোষগুলা, একগুচ্ছ কোষ যেগুলা থাকে সেগুলা কেমন, সমধর্মী। ঠিক আছে, সেগুলা কেমন, সমধর্মী। তার মানে তুমি দেখতেছো একই উৎস থেকে সৃষ্ট, একই ধরনের কাজে নিয়োজিত। তার মানে এই যে একই ধরনের কাজ করে,
কোষগুচ্ছগুলো কেমন? অবিচ্ছিন্ন বা একত্রিত। আর কোনটা? কোষগুচ্ছ সমধর্মী, অর্থাৎ যারা একই ধরনের কাজে নিয়োজিত এবং একই উৎস থেকে সৃষ্ট। কিন্তু এখানে দেখো দেওয়া আছে কি ভিন্ন উৎস থেকে সৃষ্ট, তার মানে আনসার কোনটা? আনসার হচ্ছে এইটা। অর্থাৎ টিস্যুর ক্ষেত্রে সত্য নয় কোনটা? টিস্যুর ক্ষেত্রে সত্য নয় হচ্ছে টিস্যুর ক্ষেত্রে সত্য নয় হচ্ছে ভিন্ন উৎস থেকে সৃষ্ট। ঠিক আছে, তার মানে আনসার কোনটা? আনসার হচ্ছে এ, অর্থাৎ একের এ নাম্বার হচ্ছে আনসার। আচ্ছা, কোনটি ভাজক টিস্যুর বৈশিষ্ট্য নয়? দেখো ভাজক টিস্যুর বৈশিষ্ট্য নয় কোনটা? ভাজক টিস্যুগুলা কারা? ভাজক টিস্যুর বৈশিষ্ট্য নয় কোনটা? তো ভাজক টিস্যুর বৈশিষ্ট্যগুলো তুমি কিভাবে মাথায় রাখবা? তোমাদেরকে বলে রাখি, ভাজক টিস্যুর বৈশিষ্ট্যগুলো প্রথমেই তোমার মাথায় রাখতে হবে যে এরা কেমন? বিভাজনে ক্ষমতা সম্পন্ন, অর্থাৎ এরা বিভাজিত হইতে পারবে। ঠিক আছে, এখন বিভাজিত যেহেতু হইতে পারবে, তার মানে ভাজক টিস্যু কেমন? সর্বদাই বিভাজন ক্ষমতা সম্পন্ন। আর এই টিস্যুর কোষগুলা কেমন বলতো? এই টিস্যুর কোষগুলা হচ্ছে পাতলা প্রাচীরযুক্ত। কেন পাতলা প্রাচীরযুক্ত? কেন? কারণ কোষগুলা বিভাজিত হইতে হয়। কোষ প্রাচীর যত পুরু হবে বিভাজন ততটা কঠিন হয়ে যাবে। তাই কোষগুলার প্রাচীর কেমন বলতো? কোষগুলার প্রাচীর হইতে হবে পাতলা প্রাচীরযুক্ত। আর কি নির্মিত হয় কোষ প্রাচীর? সবাই জানো, সেলুলোজ নির্মিত। অর্থাৎ কোষগুলার প্রাচীর কেমন? কোষগুলার প্রাচীর হচ্ছে পাতলা। কারণ কি? কারণ কোষগুলাকে বিভাজিত হইতে হয়। তার মানে কোষ প্রাচীর কেমন? পাতলা। আর কোষগুলা কেমন হয়? কোষগুলা সাধারণত তোমার পঞ্চভুজাকার, ষড়ভুজাকার বা আয়তাকার হয়ে থাকে। অর্থাৎ আয়তাকার, পঞ্চভুজাকার বা ষড়ভুজাকার হয়। সেই সাথে তোমার কি থাকে বলতো? এই কোষগুলোর মধ্যে নিউক্লিয়াস থাকবে কম্পারেটিভলি আকারে বড়। কেন আকারে বড় থাকবে ভাইরা? কারণ নিউক্লিয়াস যদি আকারে বড় থাকে, সেই নিউক্লিয়াসের মধ্যে, নিউক্লিয়াস মূলত হচ্ছে কোষের সকল ধরনের ক্রিয়া বিক্রিয়াগুলো নিয়ন্ত্রণ করে। যার জন্য নিউক্লিয়াসকে কি বলি আমরা? কোষের মস্তিষ্ক বলি। তার মানে নিউক্লিয়াস যার মধ্যে যত বড় থাকবে সেই কোষটা তত সজীব কোষ থাকবে। আর ভাজক কোষ যারা আছে তারা অবশ্যই তোমার কি করবে? তারা অবশ্যই সজীব কোষ হইতে হবে, অর্থাৎ জীবিত কোষ হইতে হবে, বা প্রোটোপ্লাজমটা পানিপূর্ণ হইতে হবে। দ্যাট মিনস তোমার হচ্ছে নিউক্লিয়াসটাকে আকারে বড় হইতে হবে। ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এরপর দেখো এই কোষগুলা কেমন থাকে? কোষগুলো অনেক ঘনভাবে সন্নিবিষ্ট হয়। অর্থাৎ ধরো এই যে একটা কোষ, এই কোষটা ধরলাম আমি ষড়ভুজাকার, অনেকটা বেঞ্জিন আকৃতির মতো ধরলাম। এই যে কোষগুলা যে আছে না, এই কোষগুলোর মধ্যে কি থাকে না বলতো? কোনো আন্তঃকোষীয় ফাঁক থাকে না, কারণ কোষগুলা অনেক ঘনভাবে সন্নিবিষ্ট হয়। এখন ঘনভাবে যদি সন্নিবিষ্ট হয় তাহলে কি হয় না? আন্তঃকোষীয় কোনো ফাঁক থাকবে না, কারণ একটা কোষের সাথে আরেকটা কোষের কোনো কি নেই, মানে তোমার হচ্ছে মানে কোনো স্পেস নেই। ঠিক আছে, তার মানে আন্তঃকোষীয় কোনো ফাঁক থাকবে না। তো আন্তঃকোষীয় যদি ফাঁক না থাকে, আর আরেকটা কথা মাথায় রাখবা, যেহেতু ভাজক টিস্যু অলওয়েজ বিভাজিত হইতে হয়, তার মানে এই টিস্যুর কাজগুলা কি? এই টিস্যুতে কি ঘটবে বলতো? অনবরত ক্রিয়া বিক্রিয়া ঘটবে, কারণ কোষগুলা কি হইতে হয় না? বিভাজিত, কোষগুলাকে কি হইতে হয়? বিভাজিত হইতে হয়। এখন যত বিভাজন বেশি হবে তত কি হবে? কোষের ভিতর ক্রিয়া বিক্রিয়া চলবে, না হলে ক্রিয়া বিক্রিয়া না চললে তোমার কোষটা বিভাজিত হবে না। তার মানে ওই কোষটার কি দরকার? ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে শক্তি দরকার বা পুষ্টি দরকার। কোষটা শক্তি পাইলে বা পুষ্টি পাইলে তবেই তো বিভাজিত হবে। এখন এই বিভাজনের জন্য শক্তি দরকার। শক্তিটা কই থেকে আসে? ক্রিয়া বিক্রিয়া থেকে আসে। ক্রিয়া বিক্রিয়া কিসের মাধ্যমে ঘটে? বিপাক প্রক্রিয়ার মাধ্যমে ঘটে। তার মানে তোমার ভাজক টিস্যু যে কোষগুলো আছে এদের বিপাকীয় হার কেমন হবে? এদের বিপাকীয় হার অনেক বেশি হবে। ঠিক আছে, এদের কি হবে? বিপাকীয় হার অনেক বেশি হবে। আর এদের যে প্লাস্টিড গুলো আছে এগুলো প্রোপ্লাস্টিড অবস্থায় থাকে। আর এরা কেমন? এরা হচ্ছে উদ্ভিদের আদি টিস্যু। কেন আদি টিস্যু? কারণ আদি টিস্যু যেটা আছে বা পুরনো টিস্যু যারা আছে, এই পুরনো টিস্যু গুলাই মূলত ধীরে ধীরে, কারণ এরাই প্রাথমিক অবস্থায় থাকে, এই ভাজক টিস্যু গুলাই কিন্তু ধীরে ধীরে স্থায়ী টিস্যুতে পরিণত হয়। তার মানে যারা প্রাথমিক অবস্থায় থাকে তাদেরকে আমরা আদি টিস্যু বলি। তার মানে ভাজক টিস্যু প্রাথমিক অবস্থায় থাকে, তার মানে ভাজক টিস্যু হচ্ছে আদি টিস্যু। এখন তোমাদের যদি প্রশ্ন করি যে তাহলে নিচের কোনটি বৈশিষ্ট্য নয়, তার মানে দেখো বিভাজনে অক্ষম, নিউক্লিয়াস আকারে বড়, উদ্ভিদের আদি টিস্যু, আন্তঃকোষীয় ফাঁক থাকে না। দেখো নিউক্লিয়াস আকারে বড়, নিউক্লিয়াস আকারে বড় কারণ ক্রিয়া বিক্রিয়া বেশি চলবে, সেটা নিয়ন্ত্রণ করবে কে? নিউক্লিয়াস করবে, যার জন্য বিপাকীয় হার বেশি। এরপরে উদ্ভিদের আদি টিস্যু, হ্যাঁ অবভিয়াসলি আদি টিস্যু। কেন আদি টিস্যু? কারণ হচ্ছে এরা শুরুর অবস্থায় থাকে, এই ভাজক টিস্যু থেকে ধীরে ধীরে স্থায়ী টিস্যু প্রাপ্ত হয়। এরপর যদি বলি আন্তঃকোষীয় ফাঁক থাকে না, থাকবেই না, কারণ কোষগুলোর মধ্যে কি অতিরিক্ত ঘন সন্নিবিষ্ট অবস্থায় থাকবে, ফলে কি থাকবে না? আন্তঃকোষীয় কোনো ফাঁক থাকবে না। তার মানে কি? এটা আনসার হচ্ছে এ নাম্বার, অর্থাৎ বিভাজনে অক্ষম। ঠিক আছে, ভাজক টিস্যুর বৈশিষ্ট্যগুলো তোমরা মাথায় রাখার এই কৌশলগুলো এইভাবে তোমরা মাথায় রাখতে পারবা, যে বিপাকীয় হার বেশি, নিউক্লিয়াসের আকার বড়, তারপর কোষ প্রাচীর কেমন হবে? পাতলা হবে, কারণ বিভাজিত হইতে হয়। এই যে ওভারঅল এইভাবে আমি যেভাবে বললাম এইভাবে কিন্তু আমি মাথায় রাখতাম। সো এইভাবে তোমরা মাথায় রাখতে পারবা। চলো 3 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। স্থায়ী টিস্যুর ক্ষেত্রে কোনটি সত্য? দেখো নিউক্লিয়াস কোষের কেন্দ্রে অবস্থান করে। আচ্ছা তোমাদেরকে বলি, ভাজক টিস্যুর বৈশিষ্ট্যগুলো পড়ার পরে তুমি যেটা মানে যেগুলোর সাথে মিলবে না ওইটাই হচ্ছে তোমার স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য। কখনো খাদ্য তৈরি করে না, খাদ্য পরিবহন করে, যান্ত্রিক কাজে এই টিস্যুর ভূমিকা সামান্য। দেখো স্থায়ী টিস্যুর ক্ষেত্রে নিচের কোনটি সত্য? এই যে স্থায়ী টিস্যু যে পড়তেছো, এই স্থায়ী টিস্যুর ক্ষেত্রে নিচের কোনটি সত্য?
স্থায়ী টিস্যুর ক্ষেত্রে নিচের কোনটি সত্য? দেখো নিউক্লিয়াস কোষের কেন্দ্রে অবস্থান করে। তুমি এই যে দেখো ভাজক টিস্যু যেটা আছে, এই ভাজক টিস্যুর যে কোষগুলো আছে এদের নিউক্লিয়াসটা কেমন, এই যে কেন্দ্রে অবস্থান করে। নিউক্লিয়াসটা কেন্দ্রে অবস্থান করে কার? ভাজক টিস্যু যেটা আছে, ভাজক টিস্যু কখনো খাদ্য তৈরি করে না। ভাজক টিস্যু ভাই কখনোই খাদ্য তৈরি করবে না, ঠিক আছে? এটা ভাজক টিস্যুর বৈশিষ্ট্য। ভাজক টিস্যু কিন্তু খাদ্য তৈরি করে না। খাদ্য তৈরির কাজ কার? খাদ্য তৈরির কাজ হচ্ছে তোমার জাইলেম ফ্লোয়েম টিস্যু যারা আছে, এই জাইলেম ফ্লোয়েম টিস্যু এরা হচ্ছে নর্মালি করে। আর ভাজক টিস্যুতে প্লাস্টিড, নর্মালি খাদ্য তৈরি করে কি? প্লাস্টিড। আর ভাজক টিস্যুতে প্লাস্টিড কোন অবস্থায় থাকে? প্রোপ্লাস্টিড বা আদি অবস্থায় থাকে। এখন প্রোপ্লাস্টিড অবস্থায় যখন থাকবে তখন ভাজক টিস্যু খাদ্য তৈরি করতে পারবে না, ঠিক আছে? প্রোপ্লাস্টিড মানে হচ্ছে আদি অবস্থা। কিন্তু যখন প্রোপ্লাস্টিড থেকে প্লাস্টিড অবস্থায় রূপান্তরিত হবে, যেটা স্থায়ী টিস্যুতে হয়, তখন তারা কি করে? খাদ্য তৈরি করে এবং সেই সাথে খাদ্য পরিবহন করে। কারণ জাইলেম ও ফ্লোয়েম যেটা আছে, এই জাইলেম ও ফ্লোয়েম কিন্তু উদ্ভিদের স্থায়ী টিস্যু। এই জাইলেম ও ফ্লোয়েম কিন্তু বিভাজিত হয় না, ঠিক আছে? সেই সাথে যান্ত্রিক কাজে এই টিস্যুর ভূমিকা সামান্য। স্থায়ী টিস্যুর ভূমিকা কি কাজে সামান্য? যান্ত্রিক কাজে এই টিস্যুর ভূমিকা সামান্য। এটা ভুল। স্থায়ী টিস্যু মূলত কি করে? উদ্ভিদকে একটা যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। স্থায়ী টিস্যু উদ্ভিদকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে, বরং ভাজক টিস্যু উদ্ভিদকে কোনো যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে না, বা করলেও খুবই সামান্য করে। তার মানে তোমার এই এ নাম্বার, বি নাম্বার, সি নাম্বার, এরা তিনটা হচ্ছে তোমার কার বৈশিষ্ট্য? ভাজক টিস্যুর বৈশিষ্ট্য। শুধু খাদ্য পরিবহন যে করে, এই খাদ্য পরিবহন কার বৈশিষ্ট্য? স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য। অর্থাৎ জাইলেম ও ফ্লোয়েম যেটা আছে, স্থায়ী টিস্যু কয় প্রকার? দুই প্রকার, তোমার জাইলেম এবং ফ্লোয়েম নর্মালি যদি আমরা বলি। তো এই যে স্থায়ী টিস্যু যেটা বলি আমরা, জাইলেম ও ফ্লোয়েম, এরা কার বৈশিষ্ট্য? এরা হচ্ছে স্থায়ী টিস্যু কয়টা? তোমার সরল টিস্যু, জটিল টিস্যু, আর কোনটা? ক্ষরণকারী বা নিঃস্রাবী টিস্যু। এখন জটিল টিস্যু, সরল টিস্যু, এই যে জটিল টিস্যু, সরল টিস্যু যে আছে, এই সরল টিস্যু কারা? জটিল টিস্যু কারা? সরল টিস্যু হচ্ছে প্যারেনকাইমা, কোলেনকাইমা আর স্ক্লেরেনকাইমা। আর জটিল টিস্যু যারা আছে যেমন জাইলেম ও ফ্লোয়েম, এরা মূলত খাদ্য পরিবহন করে। তো এই জিনিসগুলোই তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? তার মানে কোনটা বৈশিষ্ট্য এই স্থায়ী টিস্যুর ক্ষেত্রে সত্য, কোনটা? খাদ্য পরিবহন করে যারা। চলো পরবর্তী প্রশ্নে যাই। স্থায়ী টিস্যুর ক্ষেত্রে কোনটি সঠিক নয়? আগেরটা ছিল সঠিক, এখন বলছে সঠিক নয়। নিউক্লিয়াস অপেক্ষাকৃত ছোট, এটা স্থায়ী টিস্যুর জন্য সঠিক। কারণ নিউক্লিয়াস বড় কার? ভাজক টিস্যুর। সাইটোপ্লাজম ঘনীভূত অবস্থায় থাকে না। দেখো সাইটোপ্লাজম ঘনীভূত অবস্থায় থাকে না, নিউক্লিয়াস কোষের কেন্দ্রে থাকে। নিউক্লিয়াস কোষের কেন্দ্রে থাকে, এটা কোথায় থাকে বলতো? এই নিউক্লিয়াস কোষের কেন্দ্রে থাকে, এটা হচ্ছে ভাজক টিস্যুর বৈশিষ্ট্য। নিউক্লিয়াস অপেক্ষাকৃত ছোট, এই যে নিউক্লিয়াস কোষের কেন্দ্রে থাকে। দেখো সাইটোপ্লাজম ঘনীভূত অবস্থায় থাকে না। উদ্ভিদ দেহের বৃদ্ধিতে এর ভূমিকা কম। উদ্ভিদ দেহের বৃদ্ধিতে ভূমিকা কার? উদ্ভিদ দেহের বৃদ্ধিতে ভূমিকা হচ্ছে ভাজক টিস্যুর। এটা ভাজক টিস্যু। আচ্ছা সরি, উদ্ভিদ দেহের বৃদ্ধিতে নিউক্লিয়াস কোষের কেন্দ্রে থাকে। আচ্ছা দেখো তো একটু প্রশ্নটা তোমরা আনসার করতে পারো কিনা। সরি, উদ্ভিদ দেহের বৃদ্ধিতে এর ভূমিকা কম। উদ্ভিদ দেহের বৃদ্ধিতে কার ভূমিকা কম এখানে বলছে দেখো। আর এইটুকু মাথায় রাখবা যে সাইটোপ্লাজম ঘনীভূত অবস্থায় থাকে না। এই যে সাইটোপ্লাজম ঘনীভূত অবস্থায় থাকে না, হ্যাঁ সাইটোপ্লাজম ঘনীভূত অবস্থায় থাকে না, কারণ সাইটোপ্লাজমের পরিমাণ কম্পারেটিভলি কম। ধরো একটা কোষ আছে, এই কোষের মধ্যে যদি সাইটোপ্লাজমের মাত্রা বা সাইটোপ্লাজমের পরিমাণ যদি অনেক বেশি থাকে, তাহলে সাইটোপ্লাজম কেমন? অনেক ঘনভাবে অবস্থান করবে। বাট যখন সাইটোপ্লাজমের পরিমাণই কম, তখন কি তারা ঘনীভূত অবস্থায় থাকবে? থাকবে না। তার মানে এইটাও স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য। নিউক্লিয়াস অপেক্ষাকৃত ছোট, এইটাও কার বৈশিষ্ট্য বলতো? এইটাও হচ্ছে তোমার স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য। উদ্ভিদ দেহের বৃদ্ধিতে এর ভূমিকা কম। স্থায়ী টিস্যুর ক্ষেত্রে এইটার ভূমিকা আসলেই কম, এটাও স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য। বাট এইখানে আরেকটা কথা বলছে, নিউক্লিয়াস কোষের কেন্দ্রে থাকে। অর্থাৎ তুমি যদি বলো তাহলে তোমার আনসার হচ্ছে 4-এর সি আর ডি দুইটাই, ঠিক আছে? 4-এর সি আর ডি দুইটাই। তো এইখানে তোমার যদি হয় উদ্ভিদ দেহের বৃদ্ধিতে এর ভূমিকা কেমন হবে? উদ্ভিদ দেহের বৃদ্ধিতে এর ভূমিকা বেশি না, স্থায়ী টিস্যুর ক্ষেত্রে এইটার ভূমিকা আসলেই কম, এটাও স্থায়ী। দেখো তার মানে তোমার আনসার কোনটা হচ্ছে? এইটা হচ্ছে উদ্ভিদের বৃদ্ধিতে ভূমিকা কার বেশি? উদ্ভিদের বৃদ্ধিতে ভূমিকা বেশি। এটা তোমার কি, ও না সরি সরি সরি, একটু মিস্টেক হয়েছে। এখানে কি বলছে? সঠিক নয়। নিচের কোনটা সঠিক নয়? স্থায়ী টিস্যুর ক্ষেত্রে সঠিক নয় কোনটা? হ্যাঁ উদ্ভিদের বৃদ্ধিতে স্থায়ী টিস্যুর ভূমিকা আসলেই কম। তার মানে আনসার কোনটা? আনসার হচ্ছে সি, অর্থাৎ নিউক্লিয়াস কোষের কেন্দ্রে থাকে। এইটাই একমাত্র কার বৈশিষ্ট্য? ভাজক টিস্যুর বৈশিষ্ট্য। ভাজক টিস্যুর বৈশিষ্ট্য। আর ভাজক টিস্যুর আরেকটা বৈশিষ্ট্য কি? উদ্ভিদ দেহের বৃদ্ধিতে ভূমিকা যদি বেশি থাকতো, উদ্ভিদের বৃদ্ধিতে ভূমিকা বেশি, এইটা কার বৈশিষ্ট্য? এটা হচ্ছে ভাজক টিস্যুর বৈশিষ্ট্য, ঠিক আছে? আর স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য কি? উদ্ভিদ দেহের বৃদ্ধিতে ভূমিকা কম। দেখো এই যে এই জিনিসগুলো তোমাদের কি করতে হবে? সলভ করতে হবে বেশি বেশি, যে কোনটা সঠিক নয়। অর্থাৎ স্থায়ী টিস্যুর ক্ষেত্রে কোনটা সঠিক নয়, কোনটা স্থায়ী টিস্যুর ক্ষেত্রে বেঠিক, ঠিক আছে? অপেক্ষাকৃত ছোট, নিউক্লিয়াস ছোট, এটা সঠিক।
সাইটোপ্লাজম ঘনীভূত অবস্থায় থাকে না, কারণ সাইটোপ্লাজমের পরিমাণ কম থাকে, ফলে ঘন অবস্থায় থাকে না, এটাও সঠিক। উদ্ভিদের বৃদ্ধিতে ভূমিকা কম, এটাও সঠিক, কারণ এরা কি করে, এরা উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে, পানি ও খাদ্য সঞ্চয় করে, তারপরে কি করে বলতো, পানি ও খাদ্য পরিবহন করে, পানি ও খাদ্য সঞ্চয়, পানি ও খাদ্য পরিবহন, তারপরে খাদ্য তৈরি, আর উদ্ভিদ দেহকে কি করে, দৃঢ়তা প্রদান করে। এই চারটা হচ্ছে স্থায়ী টিস্যুর কাজ। তার মানে উদ্ভিদের বৃদ্ধিতে এর ভূমিকা কম, উদ্ভিদের বৃদ্ধিতে ভূমিকা রাখে না। বৃদ্ধিতে ভূমিকা রাখে কে, তোমার ভাজক টিস্যু। তার মানে তোমার আনসার হচ্ছে কোনটা, নিউক্লিয়াস কোষের কেন্দ্রে থাকে, এটা হচ্ছে ভাজক টিস্যুর বৈশিষ্ট্য। আর বাকি সবগুলা কি, বাকি সবগুলা হচ্ছে তোমার স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য। চলো, উদ্ভিদের ভাজক টিস্যুর ক্ষেত্রে কোনটি সঠিক? বৃদ্ধিতে ভূমিকা কম না, বৃদ্ধিতে ভূমিকা বেশি। ঠিক আছে, বৃদ্ধিতে ভূমিকা বেশি। নিউক্লিয়াস আকারে ছোট না, এটাই স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য। নিউক্লিয়াস কেমন হবে, ভাজক টিস্যুর ক্ষেত্রে আকারে বড় হবে। বর্ধিষ্ণু অঞ্চলে অবস্থিত। কোষগুলো পরিণত না, ভাজক টিস্যুর কোষগুলো পরিণত না, যদি পরিণত অবস্থায় থাকে তাহলে সেটা স্থায়ী টিস্যুতে রূপান্তরিত হবে। তার মানে কি, বর্ধিষ্ণু অঞ্চলে অবস্থিত, অর্থাৎ যে অঞ্চলে বৃদ্ধিপ্রাপ্ত হয়। বর্ধিষ্ণু অঞ্চল কোনটা, যেমন তোমার কাণ্ডের অগ্রভাগের মেরিস্টেম যে আছে, বা ওই মেরিস্টেম অঞ্চল যেটা আছে, যে অঞ্চল থেকে কোষ বিভাজনটা শুরু হয়, অর্থাৎ যে অঞ্চলে কোষ বিভাজনটা ঘটতেছে, তার মানে বর্ধিষ্ণু অঞ্চল, যে অঞ্চলটা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে ক্রমান্বয়ে, ওই অঞ্চলে। ধরো তোমার এইখানে একটা উদ্ভিদ, এই যে এটা একটা উদ্ভিদ ধরলাম আমরা, এখন এই উদ্ভিদের এইখানে একটা কি আছে, কোষ আছে। এই কোষটা যখন বিভাজিত হবে, এই কোষটা বিভাজিত হলে এখান থেকে কয়টা হবে, দুইটা কোষ তৈরি হলো। এই দুইটা কোষ থেকে আবার চারটা কোষ, এরকম পার্শ্বীয়ভাবে বিভাজিত হয়। তার মানে এটা কোথায় থাকে, বর্ধিষ্ণু অঞ্চলে থাকে। বর্ধিষ্ণু অঞ্চলে কোষটা বিভাজিত হওয়ার ফলে উদ্ভিদটা দৈর্ঘ্যে বা পার্শ্বে বৃদ্ধিপ্রাপ্ত হয়। তার মানে আনসার কোনটা, আনসার হচ্ছে বর্ধিষ্ণু অঞ্চলে অবস্থিত। অর্থাৎ উদ্ভিদের ভাজক টিস্যুর বৈশিষ্ট্য কোনটা, বর্ধিষ্ণু অঞ্চলে অবস্থিত। ঠিক আছে, চলো পরের প্রশ্নে যাই। কোনটি স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য নয়? স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য নয় কোনটা, দেখো, কোষগুলো পরিণত, এটা স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য। কোষগুলো বিভাজনে সক্ষম, এটা স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য না, এটা ভাজক টিস্যুর বৈশিষ্ট্য। নিউক্লিয়াস আকারে ছোট, এটা স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য। উদ্ভিদ দেহের যান্ত্রিক দৃঢ়তা বাড়ায়, এটাও স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য। তার মানে স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য নয় কোনটা, তোমার কোষগুলো বিভাজনে সক্ষম, এটা হচ্ছে ভাজক টিস্যুর বৈশিষ্ট্য। কারণ স্থায়ী টিস্যুর কোষগুলা খুব একটা বিভাজিত হয় না। ঠিক আছে, খুব একটা কি হয় না বলতো, বিভাজিত হয় না। অর্থাৎ স্থায়ী টিস্যুর কোষগুলো বিভাজনে সক্ষম, এটা ভুল। অর্থাৎ এটা স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য না, এটা হচ্ছে ভাজক টিস্যুর বৈশিষ্ট্য। চলো পরবর্তী প্রশ্নে যাই। জাইলেম ও ফ্লোয়েম সৃষ্টিকারী ভাজক টিস্যুকে কি বলা হয়? প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, গ্রাউন্ড মেরিস্টেম, নাকি সবগুলো? দেখো, জাইলেম ও ফ্লোয়েম সৃষ্টিকারী যে ভাজক টিস্যু আছে, এই জাইলেম ও ফ্লোয়েম সৃষ্টিকারী ভাজক টিস্যুকে কি বলা হয়ে থাকে? দেখি এটা কেউ বলতে পারো কিনা। জাইলেম ও ফ্লোয়েম সৃষ্টিকারী ভাজক টিস্যুকে কি বলা হয়ে থাকে? কেউ বলতে পারবা? সাতের। আচ্ছা, তোমাদেরকে বলি, প্রথমেই মাথায় রাখবা, প্রোটোডার্ম যেটা আছে, এই প্রোটোডার্ম কি করে, মূল কাণ্ড শাখা প্রশাখার ত্বক তৈরি করে। এই যে ডার্ম কথাটা আছে না, এই ডার্ম কথা মানে বুঝবা, ডার্মিস মানে ত্বক, ডার্মিস থেকে ডার্ম আসছে, তার মানে এটা হচ্ছে ত্বক সম্পর্কিত। অর্থাৎ প্রোটোডার্ম কি করবে বলতো, মূল কাণ্ড শাখা প্রশাখা, মূল কাণ্ড শাখা প্রশাখার কি করবে বলতো ভাইরা, ত্বক সৃষ্টি করবে। মূল কাণ্ড শাখা প্রশাখার কি করবে, ত্বক সৃষ্টি করবে। ঠিক আছে, এই জিনিসটুকু মাথায় রাখবা। এরপরে দেখো, তোমার গ্রাউন্ড মেরিস্টেম যেটা আছে, এই গ্রাউন্ড মেরিস্টেম কি করবে বলতো, এটা হচ্ছে তোমার কর্টেক্স, মজ্জা ও মজ্জারশি তৈরি করবে। কোথায়, শীর্ষস্থ ভাজক টিস্যু যেটা আছে, এই শীর্ষস্থ ভাজক টিস্যু, শীর্ষস্থ ভাজক টিস্যুর বিভাজিত অংশ, শীর্ষস্থ ভাজক টিস্যুর বিভাজিত অংশ, যা কি করবে বলতো, যা কর্টেক্স, মজ্জা ও মজ্জারশি তৈরি করবে। মজ্জারশি কি করবে, তৈরি করবে। ঠিক আছে, এই জিনিসটুকু মাথায় রাখবা, যা কর্টেক্স, মজ্জা ও মজ্জারশি তৈরি করবে। শীর্ষস্থ ভাজক টিস্যুর বিভাজিত অংশ, যা কর্টেক্স, মজ্জা ও মজ্জারশি তৈরি করবে। আর প্রোক্যাম্বিয়াম যেটা আছে, এই প্রোক্যাম্বিয়াম থেকে ক্যাম্বিয়াম তৈরি হবে। ক্যাম্বিয়াম, প্রোক্যাম্বিয়াম, প্রোক্যাম্বিয়াম বা প্রো কথাটা যেখানে আছে, যেমন প্রোপ্লাস্টিড, প্রোপ্লাস্টিড থেকে প্লাস্টিড তৈরি হয়, ঠিক তেমনি ভাবে প্রোক্যাম্বিয়াম থেকে ক্যাম্বিয়াম। এই ক্যাম্বিয়াম হচ্ছে পরিণত অবস্থা, প্রোক্যাম্বিয়াম হচ্ছে অপরিণত অবস্থা। তো প্রোক্যাম্বিয়াম থেকে ক্যাম্বিয়াম তৈরি হবে। আর ক্যাম্বিয়াম অঞ্চল যেটা আছে, ওইখানে কি থাকে, তোমার জাইলেম ও ফ্লোয়েম থাকবেই। ঠিক আছে, জাইলেম ও ফ্লোয়েম, অর্থাৎ জাইলেম ও ফ্লোয়েম কি করবে, সৃষ্টি করবে। কোন অঞ্চল থেকে, এই প্রোক্যাম্বিয়াম অঞ্চল থেকে। তার মানে তোমার জাইলেম ও ফ্লোয়েম সৃষ্টিকারী ভাজক টিস্যুকে কি বলি আমরা, প্রোক্যাম্বিয়াম বলি। অর্থাৎ যারা জাইলেম ও ফ্লোয়েম সৃষ্টি করে সেই সব ভাজক টিস্যুকে আমরা কি বলবো, প্রোক্যাম্বিয়াম বলবো। ঠিক আছে, যেসব ভাজক টিস্যু কি করবে বলতো,
যেসব ভাজক টিস্যু জাইলেম ও ফ্লোয়েম সৃষ্টি করবে তাদের বলবো প্রোক্যাম্বিয়াম। চলো পরবর্তী প্রশ্নে যাই। হ্যাঁ, 7 বি, সোমায়া খাতুন, রহিম আলী, তারপর হচ্ছে জেরিন রিফা, ওরা ভালোই অ্যান্সার করতেছে, এরা রেগুলার। যারা রেগুলার স্টুডেন্ট থাকে না, এদেরকে দেখবা যে সব প্ল্যাটফর্মে এদেরকে সবাই চিনে, কেমন জানি চিনে। আমিও যেমন তোমাদেরকে ধরো যে যদিও তোমাদের এখানে চলতেছে সম্পূর্ণ ফ্রি এক্সাম বা ফ্রি বেস, তারপরেও কিন্তু তোমাদেরকে আমি অনেকেরই চিনে ফেলছি। কারণ কি বলতো? কারণ দেখতেছি রেগুলার ক্লাস করো, কমেন্ট করো। আচ্ছা দেখো, উদ্ভিদের ত্বক সৃষ্টিকারী ভাজক টিস্যুকে কি বলা হয়? ত্বক সৃষ্টিকারী ভাজক টিস্যু একটু আগে আমি পড়াইছি। ত্বক সৃষ্টিকারী ভাজক টিস্যুকে কি বলে? প্রোক্যাম্বিয়াম, জাইলেম, ফ্লোয়েম, প্রোটোডাম। এই যে প্রোটোডাম যে অংশ থেকে কি তৈরি হয়, এই যে আগের প্রশ্নে আমি কিন্তু পড়াইলাম যে মূল কাণ্ড শাখা প্রশাখার ত্বক সৃষ্টি করবে কে করবে? এই প্রোটোডাম। তার মানে উদ্ভিদের ত্বক সৃষ্টিকারী ভাজক টিস্যুকে কি বলবো আমরা? প্রোটোডাম। আর প্রোক্যাম্বিয়াম হচ্ছে যে ক্যাম্বিয়াম এবং জাইলেম ও ফ্লোয়েম সৃষ্টি করবে, তাকে আমরা কি বলবো? প্রোক্যাম্বিয়াম বা প্রোক্যাম্বিয়াম মানে তাদেরকে কি বলবো? প্রোক্যাম্বিয়াম ভাজক টিস্যু। ঠিক আছে, এই জিনিসগুলো পড়বা। এই জিনিসগুলো পড়বা কোথায় বলো তো? তোমার এই জিনিসগুলো তোমার কোথায় দেওয়া আছে? এই জিনিসগুলো তোমার দেওয়া আছে কোথায়? তোমার বই যদি খুলো, বইয়ের মধ্যে দেখবা যে তুমি কাজ অনুসারে যে ভাজক টিস্যুর প্রকার ভেদ আছে না, প্রোক্যাম্বিয়াম, প্রোটোডাম, আর কোনটা বলতো? গ্রাউন্ড মেরিস্টেম। ওইখানে তুমি দেখতে পাবা এই জিনিসগুলা। ঠিক আছে, ওই অংশে তুমি এইগুলা পড়তে পারবা। অর্থাৎ কাজ অনুসারে ভাজক টিস্যু কয় প্রকার? 3 প্রকার। আচ্ছা, ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম কোনটির উদাহরণ? ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম কোনটির উদাহরণ? দেখি এটা কেউ বলতে পারো কিনা। ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম এটা কোনটির অংশ? আচ্ছা, তোমাদেরকে বলি, যেমন অবস্থান অনুসারে তোমরা যদি পড়ো কখনো শীর্ষস্থ ভাজক টিস্যু, এই শীর্ষস্থ ভাজক টিস্যুর উদাহরণ কি? শীর্ষস্থ ভাজক টিস্যুর উদাহরণ হচ্ছে প্রাইমারি টিস্যু, নরমালি যদি বলি আমরা। অর্থাৎ যেসব অংশ, যেমন প্রাইমারি ভাজক টিস্যু যেটা আছে সেটা শীর্ষস্থ ভাজক টিস্যুর উদাহরণ, কারণ ওই অঞ্চল থেকে দেখা যায় বৃদ্ধি প্রাপ্ত হয় উদ্ভিদ। এরপর যদি বলি ইন্টার ক্যালারি বা নিবেশিত ভাজক টিস্যু, এটার উদাহরণ কোনটা? এরাও মূলত প্রাইমারি টিস্যু, বাট এদের উদাহরণ কোনটা? যেমন ঘাস, হর্সটেল, পাইন প্রভৃতি উদ্ভিদ যা আছে, এই সব উদ্ভিদের কোথায়? পত্রমূল, মধ্যপর্ব বা তোমার কোথায় মধ্যপর্বের গোড়া আছে, পর্বসন্ধি, ফুলের বোটা, এই যে এই সব জায়গায় তোমার কি থাকে? এই ইন্টার ক্যালারি বা নিবেশিত ভাজক টিস্যু থাকে, বা ইন্টার ক্যালারি মেরিস্টেম থাকে। ঠিক আছে, তার মানে ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম যেটা আছে, এই ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম কার অংশ? অনেকে মনে করতে পারো যে ইন্টার ক্যালারি মেরিস্টেম যেটা আছে এইটার অংশ। না, ইন্টার ক্যালারি মেরিস্টেম যেটা আছে বা ইন্টার ক্যালারি ভাজক টিস্যু যেটা আছে, এইটার অংশ কোনটা জানো? ঘাস, হর্সটেল, পাইন, ঘাস, হর্সটেল, পাইন প্রভৃতি উদ্ভিদের কি বলতো? পত্রমূল, মধ্যপর্বের গোড়ায় তারপর আর কোথায়? তোমার পর্বসন্ধি, মধ্যপর্বের গোড়ায় পর্বসন্ধি ও ফুলের বোটায় থাকে। ঠিক আছে, ফুলের বোটায় কি থাকে? এই ইন্টার ক্যালারি মেরিস্টেম বা ইন্টার ক্যালারি কি? ভাজক টিস্যু বা ইন্টার ক্যালারি, এটার বাংলা কি? নিবেশিত ভাজক টিস্যু। ঠিক আছে, এটার বাংলা হচ্ছে নিবেশিত ভাজক টিস্যু। ল্যাটারাল মেরিস্টেম যেটা আছে সেটা হচ্ছে পার্শ্বীয় ভাজক টিস্যু। প্রোমেরিস্টেম যেটা আছে, প্রোমেরিস্টেম কোনটা বলতো? প্রারম্ভিক ভাজক টিস্যু। এই প্রোমেরিস্টেম যেটা আছে এই অঞ্চল থেকে প্রথম বৃদ্ধি শুরু হয়। এই প্রোমেরিস্টেম যেটা আছে এই অঞ্চল থেকে প্রথম বৃদ্ধি শুরু হয়। এই অঞ্চলে প্রথম বৃদ্ধি শুরু হয়। এই অঞ্চলে কি হয়? প্রথম বৃদ্ধি শুরু হয়। তো এইটাও প্রশ্ন আসতে পারে, কোন অঞ্চলে প্রথম বৃদ্ধি শুরু হয়? প্রোমেরিস্টেম অঞ্চল যেটা আছে বা প্রারম্ভিক ভাজক টিস্যু যেটা আছে ওইখানে প্রথম বৃদ্ধি শুরু হয় কোথায়? প্রোমেরিস্টেম অঞ্চলে। ঠিক আছে, এটা মাথায় রাখবা। এপিক্যাল মেরিস্টেম বা শীর্ষক ভাজক টিস্যু, এই যে শীর্ষক ভাজক টিস্যু যেটা আছে এরা কোথায় অবস্থান করে? এরা হচ্ছে তোমার এপিক্যাল মানে কোনটা? এপিক্যাল মানে হচ্ছে শীর্ষক কোথায় থাকে? তার মানে শীর্ষে থাকে। আর এরা কি তৈরি করে বলতো? এরা প্রাইমারি ভাজক টিস্যু। এরা হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু। তাহলে বাকি রইল কোনটা বলতো? ল্যাটারাল ভাজক টিস্যু বা পার্শ্বীয় ভাজক টিস্যু। এই যে ল্যাটারাল ভাজক টিস্যু বা পার্শ্বীয় ভাজক টিস্যু যে আছে এইখানে তোমার কি আছে? ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম এবং কর্ক ক্যাম্বিয়াম। ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম এখানে লিখে রাখি, ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম, কর্ক ক্যাম্বিয়াম। এরা কি করে?
কর ক্যাম্বিয়াম এরা হচ্ছে পার্শ্বীয় ভাজক টিস্যু। ঠিক আছে, পার্শ্বীয় ভাজক টিস্যুর উদাহরণ কোনটা? ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম বা কর ক্যাম্বিয়াম, এটা হচ্ছে পার্শ্বীয় ভাজক টিস্যুর উদাহরণ। আর পার্শ্বীয়র মেডিকেল টার্ম বা বায়োলজিক্যাল টার্ম বলি আমরা ল্যাটেরাল। ল্যাটেরাল মানে কি? এই ল্যাটেরাল বা পার্শ্বীয়, ল্যাটেরাল বা পার্শ্বীয়। ঠিক আছে, যার জন্য আনসার কোনটা? আনসার হচ্ছে ডি নাম্বারটা। অর্থাৎ ল্যাটেরাল ভাজক টিস্যু বা পার্শ্বীয় ভাজক টিস্যু উদাহরণ কোনটা? তোমার ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম বা কর ক্যাম্বিয়াম। এই জিনিসগুলো মাথায় রাখবা। এই যে দেখো, এই স্লাইডটা যদি তুমি পড়ো, তোমার কাছে প্রোমেরিস্টেম, এপিক্যাল মেরিস্টেম যেটা আছে বা শীর্ষক ভাজক টিস্যু, ইন্টারক্যালারি মেরিস্টেম বা ইন্টারক্যালারি বা নিবেশিত ভাজক টিস্যু এবং ল্যাটেরাল মেরিস্টেম বা ল্যাটেরাল ভাজক টিস্যু যে আছে, এই তিনটা ভাজক টিস্যুর উদাহরণ কিন্তু অলরেডি তোমার হয়ে গেছে। আবার তুমি যদি এই যে এই স্লাইডটা পড়ো, জাস্ট এই স্লাইডটা যদি তুমি পড়ো, তোমার কিন্তু কাজ অনুসারে যে ভাজক টিস্যুর প্রকারভেদ করছি আমরা, এই কাজ অনুসারে ভাজক টিস্যুর যে প্রকারভেদ আছে সেই প্রকারভেদ গুলাও মুখস্থ হয়ে গেল, সাথে তোমার কি হয়ে গেল বলতো? তোমার উদাহরণ গুলাও মুখস্থ হয়ে গেল। ঠিক আছে, এই স্লাইড গুলা পড়লে দেখো তোমার বইয়ের প্রথম 2 পেজের অনেক অংশই তোমার পড়তে হচ্ছে না। আর সেকেন্ডারি ভাজক টিস্যু, এই যে ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম, কর ক্যাম্বিয়াম, এদেরকে তুমি যদি উৎপত্তি অনুসারে বিভাজিত করো, তাহলে ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম আর কর ক্যাম্বিয়াম কার মধ্যে পড়ে জানো? এরা হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যুর মধ্যে পড়ে। এই ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম, কর ক্যাম্বিয়াম এরা কার মধ্যে পড়ে বলতো? এরা সেকেন্ডারি ভাজক টিস্যুর মধ্যে পড়ে, যদি তুমি উৎপত্তি অনুসারে এদের বিভাজন করো। আর যদি তুমি অবস্থান অনুসারে বিভাজন করো, তাহলে হচ্ছে এরা ল্যাটেরাল ভাজক টিস্যু বা ল্যাটেরাল মেরিস্টেমের মধ্যে পড়ে। এই জিনিসগুলো মাথায় রাখবা। ঠিক আছে, আর কোষ বিভাজন তল অনুসারে 3 ভাগে ভাগ করা যায়, মাস, রিব আর প্লেট ভাজক টিস্যু। এখন দেখো, যদি বলি যে মাস, প্লেট আর রিব ভাজক টিস্যু, এখন দেখো মাস ভাজক টিস্যু, মাস ভাজক টিস্যু যেটা আছে, এই মাস ভাজক টিস্যু কিভাবে হয়? সবগুলা তলে, কোষের বিভাজন সবগুলা তলে হয়। ধরো এটা একটা তল, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং কি আছে? উচ্চতা আছে। এই যে দেখো, উচ্চতা আছে, উচ্চতা আছে, তারপর তোমার কি আছে? দৈর্ঘ্য আছে, এই যে প্রস্থও আছে। ঠিক আছে, এই যে প্রস্থও আছে। এখন এই যে এই জিনিসগুলো আছে, অর্থাৎ সবগুলা তলে, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, 3টা তলেই যে ভাজক টিস্যুর কোষ বিভাজন ঘটে, সেটা হচ্ছে মাস ভাজক টিস্যুর উদাহরণ। আর এই বিভাজনের ফলে উদ্ভিদ কি হয়? যেহেতু মাস ভাজক টিস্যু, উদ্ভিদ ঘনত্বে বৃদ্ধিপ্রাপ্ত হয়, কারণ এটা ঘনভুজ আকার। অর্থাৎ তোমার ঘনক পড়ছো না তুমি? ঘনকের ক্ষেত্রে আমরা কি করি? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা হিসাব করি। ঠিক তেমনি ভাবে তোমার মাস ভাজক টিস্যু, ফলে কি হয়? উদ্ভিদটা সব তলে বিভাজিত হয়, অর্থাৎ দৈর্ঘ্য বরাবর, প্রস্থ বরাবর, উচ্চতা বরাবর, 3টা তলে বিভাজিত হয়। ফলে কি হয়? ফলে এইটা উদ্ভিদ কি হয়? ঘনত্বে বৃদ্ধিপ্রাপ্ত হয়। যদি বলি প্লেট ভাজক টিস্যু, এই প্লেট ভাজক টিস্যু কিরকম বলো তো ভাইরা? তোমরা খাবারের প্লেট দেখছো না? খাবারের প্লেটের উচ্চতা কি আমরা নির্ণয় করি ওইভাবে? করি না, কারণ এটা উচ্চতা খুবই ওইটা সরু। অর্থাৎ তুমি বলতে পারো যে দৈর্ঘ্য আর প্রস্থ, দৈর্ঘ্য আর প্রস্থ অর্থাৎ 2টা তলে কোষ বিভাজন যদি ঘটে, দৈর্ঘ্য আর প্রস্থ বরাবর কোষ বিভাজন ঘটে, সেটা প্লেট ভাজক টিস্যু। এর ফলে উদ্ভিদ কি হয়? আয়তনে বৃদ্ধিপ্রাপ্ত হয়। ঠিক আছে, উদ্ভিদ কি হয়? আয়তনে বৃদ্ধিপ্রাপ্ত হয়। এখন তোমার বাকি রইল কি? রিব ভাজক টিস্যু। এই রিব ভাজক টিস্যু কি একটা মাত্র তলে বিভাজিত হবে এবং দেখতে কেমন হবে? এই যে বুকের মানে পাঁজরের যে হাড়গুলো আছে, এইগুলো আমরা কি বলি? রিপস বলি না? ওই অনুসারে আসছে। অর্থাৎ এইগুলা একটা মাত্র তলে বিভাজিত হবে, শুধু দৈর্ঘ্য বরাবর বাড়তে থাকবে, শুধু দৈর্ঘ্য বরাবর বাড়তে থাকবে। ফলে ওই যে রিব ভাজক টিস্যু কেমন হবে? আমাদের বুকের পাঁজরের মতো শুধু লম্বা হবে। ঠিক আছে, এর কোনো ওইরকম প্রস্থ আহামরি থাকবে না। তো এইভাবে তুমি উদাহরণগুলো মাথায় রাখবা। অর্থাৎ উদ্ভিদ কি হয়? উদ্ভিদ হচ্ছে তোমার দৈর্ঘ্যে বৃদ্ধিপ্রাপ্ত হয়। কোনটায়? রিব ভাজক টিস্যুতে একটি মাত্র তলে বিভাজিত হয় এবং উদ্ভিদ কি হয়? দৈর্ঘ্যে বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং তোমার টিস্যুগুলা দেখতে কেমন হয়? তোমার বুকের পাঁজরের মতো বা রিপসের মতো দেখতে হয়, যার জন্য এটার নাম রিব ভাজক টিস্যু। তো তোমার এই যে ভাজক টিস্যুর যে উদাহরণ বা ভাজক টিস্যুর যে প্রকারভেদগুলো ছিল, সব ক্লিয়ার করে দিলাম। চলো, যেসব ভাজক টিস্যুর কোষগুলো একটি তলে বিভাজিত হয় তাকে কি বলা হয়? মাছ ভাজক টিস্যু। সবটি তলে বিভাজিত হয়, সব তলে বিভাজিত হয়, সবগুলো তলে বিভাজিত হয়, সব তলে। উদ্ভিদ কি হয়? ঘনত্বে বৃদ্ধিপ্রাপ্ত হয়। উদ্ভিদ হচ্ছে ঘনত্বে বৃদ্ধিপ্রাপ্ত হয়। ঠিক আছে, যদি বলি প্লেট ভাজক টিস্যু, কোনটা? 2টি তলে বিভাজিত হয়, 2টি তলে বিভাজিত হয় এবং উদ্ভিদ কি হয়? আয়তনে বৃদ্ধিপ্রাপ্ত হয়। উদ্ভিদ হচ্ছে আয়তনে বৃদ্ধিপ্রাপ্ত হয়। যদি বলি রিব ভাজক টিস্যু, রিব ভাজক টিস্যু কি? এটা হচ্ছে একটি তলে বিভাজিত হয়। মাত্র কয়টা তলে? একটি তলে বিভাজিত হয়। ঠিক আছে, দেখতে কেমন? বুকের পাঁজরের ন্যায়। বুকের পাঁজরের যে হাড় আছে, অর্থাৎ বুক পাঁজরের যে হাড় আছে, ওই বুকের পাঁজরের ন্যায়। ঠিক আছে, এটা কেমন বলতো? এটা হচ্ছে রিব ভাজক টিস্যু। আর এটা কোথায় থাকে যদি বলি? আচ্ছা, মাছ ভাজক টিস্যু সব তলে ঘনত্বে বৃদ্ধিপ্রাপ্ত এবং এটার উদাহরণ কোথায় থাকে? এই মাছ ভাজক টিস্যু থাকে তোমার বর্ধনশীল ভ্রূণ,
অর্থাৎ ভ্রূণের মধ্যে যখন একটা ভ্রূণ বৃদ্ধিপ্রাপ্ত হয় তখন কি হয়, ভ্রূণটা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সময় কি হয় বলতো, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই বৃদ্ধিপ্রাপ্ত হয়, তার মানে বর্ধনশীল ভ্রূণ। তারপর তোমার কোথায়, রেণুথলি, এন্ডোস্পার্ম বা শস্য টিস্যু, মজ্জা, কর্টেক্স প্রভৃতি অঞ্চলে তোমার এই মাছ ভাজক টিস্যু দেখা যায়। আর যদি বলি প্লেট ভাজক টিস্যু কোথায় দেখা যায়, তুমি মাথায় রাখবা পাতা ও বর্ধিষ্ণুমূল কাণ্ডের মজ্জারশ্মি, ঠিক আছে, সরি তোমার কি পাতা ও বর্ধিষ্ণু বহিতক, এই প্লেট ভাজক টিস্যু দুটি তলে বিভাজিত হয় এবং কোথায় দেখা যায়, পাতা ও বর্ধিষ্ণু বহিতক দুটি তলে, এবং কোথায় দেখা যায়, পাতা বর্ধিষ্ণু বহিতক, পাতা বর্ধিষ্ণু বহিতক। আর রিব ভাজক টিস্যু যেটা আছে বুকের পাঁজরের ন্যায় দেখতে, আর এটা কোথায় পাওয়া যায় বলতো, বর্ধিষ্ণু মূল ও কাণ্ডের মজ্জারশ্মি, বর্ধিষ্ণু মূল ও কাণ্ডের মজ্জারশ্মি, মূলের বর্ধিষ্ণু মূল ও কাণ্ডের মজ্জারশ্মি, ঠিক আছে। এই যে এই জিনিসগুলো মাথায় রাখবা। দেখো এটা হচ্ছে রিব ভাজক টিস্যু, তার মানে তুমি প্লেট আর রিব এই দুইটা যদি মনে রাখতে পারো যে পাতা ও বর্ধিষ্ণু বহিতক আর একটা কোনটা বর্ধিষ্ণুমূল কাণ্ডের মজ্জারশ্মি, তাহলে এইগুলা বাদে বাকি যা আছে সবাই কোথায় হবে, মাছ ভাজক টিস্যুর মধ্যে পড়বে। উদাহরণ, কারণ তোমার বইয়ের বাইরে থেকে প্রশ্ন হবে না, তার মানে তোমার এই জিনিসটা মাথায় রাখতে হবে। অর্থাৎ এটা আনসার হচ্ছে রিব ভাজক টিস্যু। আর মাছ ভাজক টিস্যু কোথায় পাওয়া যায়, তার মানে তোমার দেখো প্লেট ভাজক টিস্যু আর রিব ভাজক টিস্যু এই দুইটা বাদ দিলে তোমার বাকি যা থাকে সবগুলা হচ্ছে মাছ ভাজক টিস্যুর মধ্যে পড়বে। অর্থাৎ তোমার কি বর্ধিষ্ণু তোমার বর্ধিষ্ণু ভ্রূণ, তারপর কোনটা তোমার বলতো এন্ডোস্পার্ম বা শস্য টিস্যু, তারপর ভ্রূণথলি যেটা আছে ওই ভ্রূণথলিতে, তারপর রেণুথলিতে, তারপর এন্ডোস্পার্ম বা শস্য টিস্যু, মজ্জা, তারপর কর্টেক্স প্রভৃতি অঞ্চলে কোথায় ঘটে, তোমার এই মাছ ভাজক টিস্যু দেখা যায়। ঠিক আছে, চলো এখন আমরা যাব কোনটি সরল টিস্যু নয়, প্যারেনকাইমা, কোলেনকাইমা, জাইলেম, স্ক্লেরেনকাইমা। এই প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা এরা তিনজন হচ্ছে তোমার কি, এরা তিনজন হচ্ছে সরল টিস্যু। জটিল টিস্যু কোনটা, তোমার এই যে জাইলেম ও ফ্লোয়েম, এরা হচ্ছে কি জটিল টিস্যু। ঠিক আছে, অর্থাৎ তোমার স্থায়ী টিস্যুর প্রকারভেদ, স্থায়ী টিস্যু তিন প্রকার। কয় প্রকার, স্থায়ী টিস্যু তিন প্রকার। স্থায়ী টিস্যু কয় প্রকার, এই আনসার করতেছো তোমরা দেখা যায়, আমি তো ভাবছি তোমরা আনসারই করবা না। স্থায়ী টিস্যু কয় প্রকার, তিন প্রকার। ঠিক আছে, একটা হচ্ছে জটিল, সরল, আর কোনটা ভাইয়ারা বলো তো, জটিল সরল, আর একটা কোনটা নিঃস্রাবী টিস্যু যেটা আছে, এই নিঃস্রাবী টিস্যু বা তরুক্ষীর ও কি, এই নিঃস্রাবী টিস্যুর মধ্যে কি কি পড়ে বলতো, তরুক্ষীর বা গ্রন্থি টিস্যু, তরুক্ষীর ও গ্রন্থি টিস্যু। ঠিক আছে, জটিল টিস্যু কারা কারা, এই জটিল টিস্যু হচ্ছে তোমার জাইলেম ও ফ্লোয়েম, জাইলেম ও ফ্লোয়েম, জাইলেম আর ফ্লোয়েম। ঠিক আছে, জাইলেম ও ফ্লোয়েম। সরল টিস্যু কোনটা, ওই যে তিনটা যা আছে, এই তিনটা যা আছে, এই তিনটা কি, এই তিনটা কি, এই প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা হচ্ছে সরল টিস্যু। আর নিঃস্রাবী টিস্যু কোনটা, তরুক্ষীর আর গ্রন্থি টিস্যু। আসতে পারে নিচের কোনটা, তরুক্ষীর টিস্যু, নিচের কোনটা নিঃস্রাবী টিস্যু, তরুক্ষীর টিস্যু, নিচের কোনটা নিঃস্রাবী টিস্যু, গ্রন্থি টিস্যু, এইভাবেও কিন্তু আসতে পারে। সো এই জিনিসগুলো মাথায় রাখবা। চলো পরবর্তীতে যাই, কোন কোষটি জাইলেম টিস্যুর অন্তর্ভুক্ত নয়। দেখো ট্রাকিড, ভেসেল, সিবনল, ফাইবার। জাইলেম ফাইবার আছে, ট্রাকিড, ভেসেল, সিবনল নাকি ফাইবার, কোনটা হচ্ছে জাইলেম টিস্যুর অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ কোনটা ফ্লোয়েম টিস্যুর অন্তর্ভুক্ত, কোনটা ফ্লোয়েম টিস্যুর অন্তর্ভুক্ত, দেখি কেউ বলতে পারো কিনা। নর্মালি যদি বলি কোনটা ফ্লোয়েম টিস্যুর অন্তর্ভুক্ত, আচ্ছা জাইলেম কি কি নিয়ে গঠিত বলতো, জাইলেম কি কি নিয়ে গঠিত, ট্রাকিড, ভেসেল, তারপর জাইলেম ফাইবার আর জাইলেম প্যারেনকাইমা। ঠিক আছে, ট্রাকিড, ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা। এর মধ্যে মাথায় রাখবা জাইলেম প্যারেনকাইমা শুধু জীবিত, আর বাকি সবগুলা কোষ কেমন, মৃত। জাইলেম প্যারেনকাইমা এটা কি, জাইলেমের কি, জাইলেমের একমাত্র জীবিত কোষ। জীবিত জাইলেম প্যারেনকাইমা জাইলেমের একমাত্র জীবিত কোষ। আর যদি বলি যে তোমার একটা জিনিস আছে, সেটা হচ্ছে ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েমের যে অংশগুলো আছে
এই ফ্লোয়েম ফাইবার হচ্ছে ফ্লোয়েমের একমাত্র মৃত কোষ। আর ফ্লোয়েমের মধ্যে তোমার যেটা আছে সিবনল সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম ফাইবার। ওই সিবনল সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা তিনটাই জীবিত, আর এই ফ্লোয়েম ফাইবার হচ্ছে একমাত্র মৃত কোষ। ঠিক আছে, ফ্লোয়েমের কি একমাত্র মৃত কোষ কোনটা? এই যে ফ্লোয়েম ফাইবার যেটা আছে, এই ফ্লোয়েম ফাইবার হচ্ছে ফ্লোয়েমের একমাত্র মৃত কোষ। ঠিক আছে, আর জাইলেম প্যারেনকাইমা হচ্ছে জাইলেমের একমাত্র জীবিত কোষ। বাকি যেগুলো আছে ট্রাকিড ভেসেল আর জাইলেম ফাইবার, এরা তিনটা কিন্তু মৃত। সো আর এখানে প্রশ্ন যেটা আছে যে কোন কোষটি জাইলেম টিস্যুর অন্তর্ভুক্ত নয়, কোনটা নয়? এই যে সিবনল যেটা আছে, এই সিবনল হচ্ছে ফ্লোয়েমের অন্তর্ভুক্ত, আর বাকি তিনটা হচ্ছে জাইলেমের অন্তর্ভুক্ত। ঠিক আছে, এই যে 12 সি, সুমায়া খাতুন, রহিম আলী, হ্যাঁ সবাই পারে, জেরিন রিফা। আচ্ছা, উদ্ভিদের খাদ্য পরিবাহিত হয় কোনটির মাধ্যমে? জাইলেম, ফ্লোয়েম, ট্রাকিড, সবগুলো। কোনটার মাধ্যমে দেখি ভাইরা বলো তো কেউ? উদ্ভিদের খাদ্য পরিবাহিত হয় কোনটির মাধ্যমে? প্রশ্নটা একটু মানে সহজের মধ্যে কঠিন। ঠিক আছে, অনেকে এটা ভুল করে বসবে, অনেকে সবগুলোই দাগায় দিবে, কিন্তু এটা কিন্তু সবগুলো হবে না, এটা অনেকেই ভুল করে আসবে এই প্রশ্নটা। দেখি কেউ বলতে পারো কিনা এটা। এই 13 নাম্বারটা আমি তোমাদের উপর ছেড়ে দিলাম, দেখি কেউ আনসার করতে পারে কিনা। 13 নাম্বারটা কাদের উপর ছাড়লাম? তোমাদের উপর ছাড়লাম, দেখি কেউ আনসার করে কিনা 13 নাম্বার। না পারলে তো আমি আনসার করে দিব। রহিম আলী, সুমায়া খাতুন, আচ্ছা, সৃষ্টি তাহসিন, তাহমিনা শাম্মী, সৃষ্টি তাহসিন ওরে আমি আজকে নতুন চিনলাম, কারণ নতুন কমেন্ট করছে। তাহমিনা আক্তার শাম্মী ওরে চিনি। নিধিতা ইসলাম, আচ্ছা ও একটা প্রশ্ন করছে, তোমার এই প্রশ্নটার জবাবটা আমি পরে দেই ভাইয়া, কারণ এখন ক্লাসের মধ্যে এই জিনিসগুলা না বলি, শেষে বলি। ঠিক আছে, তারপরে দেখো, উদ্ভিদের খাদ্য পরিবাহিত হয় কোনটির মাধ্যমে? জাইলেম, ফ্লোয়েম, ট্রাকিড নাকি সবগুলো? কোনটা আনসার? আনসার হচ্ছে ফ্লোয়েম, কারণ জাইলেমের মাধ্যমে তোমার পানি ও বিভিন্ন র ম্যাটেরিয়ালস বা খনিজ উপাদান বা র ম্যাটেরিয়ালস, ঠিক আছে, অর্থাৎ খাদ্য উপকরণ তৈরির জন্য যে সব জিনিস লাগবে সেইগুলা পরিবাহিত হয় জাইলেমের মাধ্যমে। আর ফাইনালি পাতায় তোমার ক্লোরোপ্লাস্টের মধ্যে যে খাদ্যটা তৈরি হয় সেই খাদ্যটা পরিবাহিত হয় ফ্লোয়েমের মাধ্যমে। ঠিক আছে, এটুকু মাথায় রাখো। হ্যাঁ, জেরিন রিফা বি। আচ্ছা দেখো, বায়ু কুঠুরিযুক্ত প্যারেনকাইমাকে কি বলি আমরা? বায়ু কুঠুরিযুক্ত প্যারেনকাইমাকে কি বলা হয় বলতো? বায়ু কুঠুরিযুক্ত প্যারেনকাইমাকে কি বলি? স্ক্লেরেনকাইমা, প্যারেনকাইমা, কোলেনকাইমা নাকি এরেনকাইমা? এটা হচ্ছে আনসার ডি নাম্বার, সবাই পারবা এটা, যে বায়ু কুঠুরিযুক্ত প্যারেনকাইমাকে কি বলা হয়? বায়ু কুঠুরিযুক্ত প্যারেনকাইমাকে বলি আমরা এরেনকাইমা। ঠিক আছে, বায়ু কুঠুরিযুক্ত প্যারেনকাইমাকে কি বলি আমরা? এরেনকাইমা। চলো পরবর্তী প্রশ্নে যাই। নিচের কোনটি পত্ররন্ধ্রের ক্ষেত্রে সঠিক নয়? পত্ররন্ধ্রের ক্ষেত্রে কি নয়? সঠিক নয়। নিচের কোনটা? সালোক সংশ্লেষণের সময় কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে ও অক্সিজেন ত্যাগ করে। পত্ররন্ধ্রের ক্ষেত্রে সঠিক নয় কোনটা? এটা কিন্তু সঠিক। সালোক সংশ্লেষণের সময় কি করে? কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। কার্বন ডাই অক্সাইড দিয়েই তো মূলত আমাদের কার্বন ডাই অক্সাইডটা যা আছে, কার্বন ডাই অক্সাইডকে ব্যবহার করে এবং পানিকে ব্যবহার করে, সূর্যালোককে ব্যবহার করে এবং ক্লোরোফিল কি করে? এই তিনটাকে একত্রিত করে তোমার কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে। আচ্ছা, পানি বাষ্পাকারে ত্যাগ করে, শ্বসনের সময় অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, এটাও সঠিক। পানি তরল আকারে বের করে দেয়। দেখো, এইটা সঠিক, এ সঠিক, বি সঠিক, সিও সঠিক, কারণ পানি বাষ্পাকারে ত্যাগ করে দেয়, শ্বসনের সময় অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, পানি তরল আকারে বের করে দেয়। এটা কিন্তু পত্ররন্ধ্রের কাজ না। ঠিক আছে, এটা পত্ররন্ধ্রের কাজ না। এটা কার কাজ বলতো? এইটা হচ্ছে পানি পত্ররন্ধ্রের কাজ। এটা হচ্ছে পানি পত্ররন্ধ্রের, পানি পত্ররন্ধ্র বা হাইডাথট যে আছে, বা হাইডাথট এর কাজ। ঠিক আছে, কোন প্রক্রিয়ায় করে? গাটেশন প্রক্রিয়ায়, গাটেশন বা চুয়ানো প্রক্রিয়ায় পানি বের করে দেয়।
এবং এটা কার মধ্যে ঘটে বলতো? এই গাটেশন বা চুয়ানো প্রক্রিয়া বের করে দেয়। এবং এইটা কার মধ্যে থাকে? এই পানি পত্ররন্ধ্র, এটা কার মধ্যে থাকে কেউ বলতে পারবা? এটা থাকে হচ্ছে ঘটক। কার মধ্যে থাকে? ঘটকের মধ্যে থাকে। ঘাস, টমেটো আর কোথায়? কচুতে। ঠিক আছে, ঘটক, ঘাস, টমেটো, কচু, এদের মধ্যে মূলত এই পানি তরল আকারে বের করে দেয় বা পানি পত্ররন্ধ্র থাকে বা গাটেশন প্রক্রিয়ায় বের করে দেয়। ঠিক আছে, এই যে দেখো তোমরা সবাই পারতেছো। এই অধ্যায় থেকে দেখো প্রশ্ন আসলে কিন্তু সহজেই আসে। আচ্ছা, মূলরোমের উৎপত্তি কোনটি হতে? এপিডার্মিস, এপিরেমা নাকি কিউটিকল নাকি কর্টেক্স? এটা এপিরেমা না, মূলত এটা কি হবে? এপিব্লেমা হবে। এটা কি হবে? এপিব্লেমা হবে। এটা এপিব্লেমা। ঠিক আছে, সজীব ঘোষ, কার ঘটক? তোমার নাকি আমার? কার বিয়ের ঘটক? এটা ঘটক মানে কি? ঘাস, টমেটো, কচু। ঠিক আছে, এটা তোমারও বিয়ের ঘটক না, আমারও বিয়ের ঘটক না। ঠিক আছে, আচ্ছা দেখো, মূলের উৎপত্তি কোনটি হতে? এপিডার্মিস, এপিব্লেমা, কিউটিকল নাকি কর্টেক্স? রহিম আলী, আচ্ছা যারা হচ্ছে এই বইটা তোমরা ফার্মা নলেজ থেকে পড়ছো, ওইখানে মেবি আনসার দেওয়া আছে তোমাদের এপিডার্মিস। এই আনসারটা রং। ঠিক আছে, এপিডার্মিস হচ্ছে ত্বক, মানে এপিডার্মিস কোনটা? কাণ্ডের ত্বক। অর্থাৎ এই এপিডার্মিস থেকে কোনটা উৎপত্তি ঘটে? কাণ্ডরোম। আর মানে কাণ্ডের যে বহিরাবরণ তাকে বলি আমরা এপিডার্মিস, কিন্তু এখানে বলছে মূলরোম, মূলের বহিরাবরণ থেকে উৎপত্তি লাভ করে। এখন মূলরোম যেটা আছে, এই মূলরোমের উৎপত্তি কোনটি থেকে? মূলত মূলের বহিরাবরণ যেটা, তাকে কি বলি আমরা? এপিব্লেমা বলি। তো আনসার কোনটা? আনসার হচ্ছে এপিব্লেমা। ঠিক আছে, এই এপিব্লেমা কি? এটা হচ্ছে মূলের বহিরাবরণ। মূলের বহিরাবরণ, মূলত মূলের বহিরাবরণ থেকে তোমার কি হয়? এই মূলরোমের উৎপত্তি ঘটে বা এপিব্লেমা থেকে মূলরোমের উৎপত্তি ঘটে। ঠিক আছে, এই যে শুধু মাথায় রেখো। যারা হচ্ছে বলতেছো এপিডার্মিস, এই এপিডার্মিস কি? কাণ্ডরোম। আর এই এপিডার্মিস কাকে বলা হয়? কাণ্ডের বহিরাবরণকে এপিডার্মিস বলে। এইটুকু মাথায় রাখো, আশা করি এরপর আর তোমাদের কারো ভুল হবে না। ঠিক আছে, হ্যাঁ তাহমিনা আক্তার শাম্মী ও বি বলছে, বি সঠিক। আচ্ছা দেখো, তিনটি সাবসিডিয়ারি কোষ দ্বারা পরিবেষ্টিত পত্ররন্ধ্রকে কি বলা হয়? তিনটি সাবসিডিয়ারি তোমার পত্ররন্ধ্র দ্বারা পরিবেষ্টিত, সরি, সাবসিডিয়ারি কোষ দ্বারা পরিবেষ্টিত যে পত্ররন্ধ্র আছে তাকে কি বলি আমরা বলো তো? আচ্ছা দেখো, তোমাদের এই যে সাবসিডিয়ারি কোষ দ্বারা যেটা আছে, এটা কেমন বলো তো? এটা হচ্ছে 6টা প্রকারভেদ আছে। ঠিক আছে, একটা হচ্ছে প্যারাসাইটিক, অ্যানাইসোসাইটিক। আচ্ছা, আরেকটা, আরো দুইটা আমি লিখে দেই, সেটা হচ্ছে ডায়াসাইটিক। ডায়াসাইটিক, ঠিক আছে, ডায়াসাইটিক। আরেকটা কোনটা? অ্যানাইসোসাইটিক আছে, অ্যাক্টিনোসাইটিক আছে, টেট্রাসাইটিক আছে। আরেকটা হচ্ছে অ্যানোমোসাইটিক। অ্যানোমোসাইটিক। দেখো ভাইয়ারা, মাথায় রাখবা, স্টোমেটা যখন তোমার দুইটা সাবসিডিয়ারি কোষ দ্বারা পরিবেষ্টিত থাকবে। কয়টা? দুইটা সাবসিডিয়ারি কোষ। এই সাবসিডিয়ারি মানে কি? এটা মানে হচ্ছে সহকারী কোষ। সাবসিডিয়ারি মানে হচ্ছে সহকারী কোষ। ঠিক আছে, এখন দেখো, স্টোমেটা যদি দুইটা সাবসিডিয়ারি কোষ দ্বারা পরিবেষ্টিত থাকে, দুইটা মানে কয়টা? দুইটা মানে কি? ডাই। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে ডায়াসাইটিক। তার মানে কয়টা? দুটি সাবসিডিয়ারি, দুটি সাবসিডিয়ারি কোষ দ্বারা পরিবেষ্টিত। বাট পার্থক্য আছে, আবার এই দুটি সাবসিডিয়ারি কোষ দ্বারা পরিবেষ্টিত থাকবে, তাহলে কি? ডায়াসাইটিক। কিন্তু সাবসিডিয়ারি কোষগুলা তোমার রক্ষী কোষের সাথে কোন অবস্থায় থাকবে বলতো? সমকোণে অবস্থান করবে। ডায়াসাইটিক, এটার সাথে মাথায় রাখবা সমকোণ। আবার দেখো, এখানে প্যারাসাইটিক আছে। এই যে প্যারা কথাটা আছে না, প্যারা কথাটার সাথে কি রিলেটেড? প্যারালাল। এই প্যারালাল মানে কি? সমান্তরাল। ঠিক আছে, তার মানে স্টোমেটা এই ক্ষেত্রেও তোমার দুইটা সাবসিডিয়ারি কোষ দ্বারা পরিবেষ্টিত থাকবে, কিন্তু কেমন থাকবে? সমান্তরালে থাকবে। সাবসিডিয়ারি কোষগুলা রক্ষী কোষের সাথে সমান্তরালে থাকবে। তার মানে মাথায় রাখবা, যদি সমান্তরালে থাকে তাহলে প্যারাসাইটিক, আর যদি সমকোণে অবস্থান করে তাহলে কয়টা? তাহলে হচ্ছে ডায়াসাইটিক। আর ডায়া মানে কি? ডাই মানে কি? দুই। ওইখান থেকে
তোমার দুইটা সাবসিডিয়ারি কোষ শুধু কি করবে, সমকোণে অবস্থান করবে। প্যারালালের ক্ষেত্রেও তোমার দুইটা সাবসিডিয়ারি কোষই থাকবে, কি করবে, প্যারালাল ভাবে বা তোমার সমান্তরালে অবস্থান করবে। এরপর তোমার যদি বলি যে অ্যাক্টিনোসাইটিক, টেট্রাসাইটিক, এই যে অ্যানাইসোসাইটিক, এই অ্যানাইসোসাইটিক যেটা আছে, এই অ্যানাইসো এইটা হচ্ছে তিনটা সাবসিডিয়ারি কোষ দ্বারা, তিনটি সাবসিডিয়ারি কোষ দ্বারা পরিবেষ্টিত অবস্থায় থাকবে। ঠিক আছে, এখন দেখো এই টেট্রা, টেট্রা মানে কত, 4, তার মানে টেট্রাসাইটিক মানে 4, তার মানে কয়টা, 4টা সাবসিডিয়ারি কোষ দ্বারা পরিবেষ্টিত অবস্থায় থাকবে। এরপরে অ্যাক্টিনোসাইটিক, এগুলা কি বলতো, এগুলা রেডিয়ালি লম্বা কোষ দ্বারা পরিবেষ্টিত থাকবে। এগুলা কি, এগুলা হচ্ছে তোমার অনেকগুলা লম্বা রেডিয়ালি কোষ দ্বারা পরিবেষ্টিত থাকবে। ঠিক আছে, রেডিয়ালি লম্বা কোষ দ্বারা পরিবেষ্টিত থাকবে, রেডিয়ালি লম্বা কোষ দ্বারা। আরেকটা কথা মাথায় রাখবা, সেটা হচ্ছে অ্যানোমোসাইটিক। ওই যে তোমরা পড়ছো না অ্যানোনিমাস পার্টিসিপেন্ট, যেমন আমার পোস্টে অনেকেই কমেন্ট করে অ্যানোনিমাস পার্টিসিপেন্ট দিয়ে, তো ওইটা কি, ছদ্মবেশ। ঠিক আছে, তার মানে এইটা হচ্ছে তুমি যে এই কোষগুলারে তুমি সাধারণ ত্বকীয় কোষ থেকে পৃথক করতে পারবা না। ঠিক আছে, এইগুলা কি নয়, পৃথকযোগ্য নয়, অর্থাৎ এইগুলারে তুমি আলাদা করে আইডেন্টিফাই করতে পারবা না, পৃথকযোগ্য নয়। অর্থাৎ এই যে সাবসিডিয়ারি কোষগুলো আছে এরা কি নয়, এই সাবসিডিয়ারি কোষগুলা তোমার ত্বকীয় কোষ যেটা আছে বা রক্ষী কোষ যেটা আছে এই সব থেকে কি নয়, পৃথককৃত নয় বা পৃথকযোগ্য নয়। ঠিক আছে, এটা মাথায় রাখবা। তার মানে আনসার কোনটা, তিনটা সাবসিডিয়ারি কোষ দ্বারা পরিবেষ্টিত থাকে কোনটা, এই অ্যানাইসোসাইটিক। তার মানে 17 কত, বি, সুমাইয়া খাতুন, তারপর জেরিন রিফা, শাম্মী, রাকিব ভুল বলছে, রাকিব বলছে অ্যাক্টিনোসাইটিক, না অ্যাক্টিনোসাইটিক অনেকগুলো রেডিয়ালি লম্বা কোষ দ্বারা পরিবেষ্টিত অবস্থায় থাকবে। রহিম আলী, ওরা মানে ওরা বলছে বি। এমডি রাকিব, আমার মিতা, ঠিক আছে, তোমারটা ভুল হয়েছে, তো তুমি এটা একটু শিখে নিও। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নে যাই। ভাস্কুলার বান্ডেলে প্রোটোজাইলেম পরিধির দিকে এবং মেটাজাইলেম কেন্দ্রের দিকে বিন্যস্ত থাকে। মাথায় রাখবা, মূলের মধ্যে মেটাজাইলেম, মূলের মধ্যে মেটাজাইলেম। জাইলেম কয় প্রকার, 2 প্রকার, একটা হচ্ছে মেটাজাইলেম আর একটা হচ্ছে প্রোটোজাইলেম। ঠিক আছে, বড় গহ্বরযুক্ত যে জাইলেমগুলা তাদের বলি মেটাজাইলেম, আর ছোট গহ্বরযুক্ত বা গর্তযুক্ত যে জাইলেমগুলা তাদের বলি প্রোটোজাইলেম। তো মূলের মধ্যে মেটাজাইলেম। এখন দেখো, মূলের মধ্যে যদি মেটাজাইলেম থাকে বা কেন্দ্রে যদি মেটাজাইলেম থাকে, মূলের মধ্যে বা মূলের কেন্দ্রে মেটাজাইলেম, আর যদি, তার মানে কি, প্রোটোজাইলেম কোথায় থাকবে, প্রোটোজাইলেম থাকবে পরিধির দিকে। এখন মূলের মধ্যে মেটাজাইলেম আর পরিধির দিকে প্রোটোজাইলেম, মূলের মধ্যে মেটাজাইলেম, তার মানে কি, মূলের পরিধির দিকে কি থাকবে, প্রোটোজাইলেম থাকবে। এখানে উল্টা বলছে, প্রোটোজাইলেম পরিধির দিকে, তোমার মেটাজাইলেম মধ্যে, এটা বলে নাই। আচ্ছা, এটাও বলছে মেটাজাইলেম কেন্দ্রের দিকে বা মধ্যে বিন্যস্ত থাকলে তাকে কি বলি আমরা, বলতো, এটা হচ্ছে মূলত মূলের মধ্যে মেটাজাইলেম। এখন মূলের মধ্যে যেটা থাকে, মূলের মধ্যে যে ভাস্কুলার বান্ডেলের বিন্যাস, এটার আমরা কি বলি বলতো, এটার আমরা বলি এক্সার্ক। যদি বলি এন্ডার্ক, কোনটা, এন্ডার্ক থাকে কোনটায়, কাণ্ডে। আর কাণ্ডে কিভাবে থাকে, মূলের উল্টো, মূলের উল্টো। ঠিক আছে, কাণ্ডে কোথায় থাকে বলতো, মূলের উল্টো অবস্থায় থাকে। অর্থাৎ মূলের মধ্যে থাকে মেটাজাইলেম আর কাণ্ডের মধ্যে থাকে প্রোটোজাইলেম, আর পরিধির দিকে থাকে মেটাজাইলেম। কাণ্ডের ক্ষেত্রে পরিধির দিকে থাকে কি, মেটাজাইলেম। ঠিক আছে, আর মূলের মধ্যে থাকে মেটাজাইলেম আর কাণ্ডের দিকে পরিধির দিকে, অর্থাৎ মূলের উল্টো অবস্থায় অবস্থান করবে। এই গঠনের, কাণ্ডের যে গঠন, এটাকে কি বলি আমরা, এন্ডার্ক বলি। ঠিক আছে, এটা কি বলবো আমরা, এন্ডার্ক বলবো। আর পাতা যেটা আছে, এই পাতায় থাকে কি, তোমার মেসার্ক। এই মেসার্ক কোথায় থাকে, পাতা, এটা কোথায় থাকে, পাতায় থাকে। এটাই কি হয়, প্রোটোমেটাজাইলেম তোমার কাণ্ড ও পরিধি দুই দিকেই থাকে, অর্থাৎ এটা হিজিবিজি অবস্থায় থাকে। কাণ্ড ও মূল উভয় জায়গাতে, তো সরি, পাতার মধ্যে কি থাকে, পাতার মধ্যে তোমার থাকে মেসার্ক। এই মেসার্ক মানে কি, মেসার্ক মানে হচ্ছে তোমার প্রোটোজাইলেম এবং মেটাজাইলেম দুইটাই কোথায় থাকবে, কেন্দ্রেতেও থাকবে, পরিধিতেও থাকবে। কি থাকবে, প্রোটো আর মেটা দুইটাই কেন্দ্রেও থাকবে, পরিধিতেও থাকবে। এটা হচ্ছে মেসার্ক। এটা থাকে কার মধ্যে, এটা হচ্ছে পাতার মধ্যে দেখা যায়। ঠিক আছে, আর মূলের মধ্যে মেটাজাইলেম, তার মানে এই গঠনের নাম কি, এটা হচ্ছে এক্সার্ক। আনসার কোনটা, আনসার হচ্ছে এক্সার্ক। হ্যাঁ, 18 এ অনেকে আনসার করে ফেলছে অলরেডি, সবাই পারে, ভালোই পারো তোমরা। দেখো, পাটের আঁশ কোন জাতীয় টিস্যু, মেরিস্টেম টিস্যু, সেকেন্ডারি জাইলেম, প্রাইমারি জাইলেম, সেকেন্ডারি ফ্লোয়েম। পাটের আঁশ কোন জাতীয় টিস্যু, মেরিস্টেম টিস্যু। মেরিস্টেম মানে কি, ভাজক টিস্যু না, পাটের আঁশ ভাজক টিস্যু না, সেকেন্ডারি জাইলেম না, প্রাইমারি জাইলেম না। এটা কার অংশ, পাটের আঁশ কিসের অংশ, ফ্লোয়েমের অংশ।
অর্থাৎ ফ্লোয়েম ফাইবার বা বাস্ট ফাইবার, যেমন পাটের আঁশ বাস্ট ফাইবার বা ফ্লোয়েম ফাইবার। এখন এই ফাইবার জাতীয় এইগুলা কি বলতো, এইগুলা হচ্ছে নর্মালি সেকেন্ডারি ফ্লোয়েম, যেগুলা পরবর্তী আর বিভাজিত হইতে পারে না। তার মানে এটা কোনটা, এটা হচ্ছে সেকেন্ডারি ফ্লোয়েম। অর্থাৎ এটা কি পাটের আঁশ বা বাস্ট ফাইবার, এটা সেকেন্ডারি ফ্লোয়েমের উদাহরণ। ঠিক আছে, এটা মাথায় রাখবা। হ্যাঁ, রহিম আলী ডি। আচ্ছা, সালোক সংশ্লেষণ কোন টিস্যুতন্ত্রের কাজ? এপিডার্মাল, গ্রাউন্ড, ভাস্কুলার নাকি মেসোফিল? কোন টিস্যুতন্ত্রের কাজ? দেখো, আচ্ছা, মেসোফিল যে টিস্যুতন্ত্র আছে এটা কিন্তু পাতার টিস্যুতন্ত্র। ঠিক আছে, ভাস্কুলার, গ্রাউন্ড, এপিডার্মাল নাকি কোনটার কাজ? দেখো, সালোক সংশ্লেষণ কোন অংশের কাজ? সালোক সংশ্লেষণ কোন টিস্যুতন্ত্রের কাজ? সালোক সংশ্লেষণ কোন টিস্যুতন্ত্রের কাজ? দেখি এটা কেউ বলতে পারো কিনা, এটা দেখি। এটা দেখলে বুঝবো যে তোমাদের বেসিকটা অনেকটাই ক্লিয়ার আছে। ঠিক আছে, তোমাদের বেসিক অনেক ক্লিয়ার। 20-এর রাকিব বলতেছে 20-এর ডি, রহিম বলতেছে 20-এর এ, তাহমিনা বলতেছে 20-এর ডি। দেখি তোমাদের কমেন্ট পড়তেছি, দেখি কে কোনটা বলে। রহিম বা আলী, সাব্বাস। দেখো, রহিম আলী যেটা বলছে ওর কথাটা কিন্তু খুবই সুন্দর একটা আনসার করছে, ওই কিন্তু ব্যাখ্যা সহ বলে দিছে। ঠিক আছে, এই প্রশ্নটা তোমাদের ভুল হইতে পারে অনেকের। দেখো এখানে আমি কি বলছি, বা এখানে প্রশ্নে কি বলছে, টিস্যুতন্ত্রের কাজ। দেখো ভাইয়ারা, তোমাদের সূক্ষ্ম ভুলটা কোথায়? তোমরা কেউই ভুল বলো নাই। ঠিক আছে, তোমাদের মনে হইতে পারে মেসোফিলের কাজ, বাট মেসোফিল কি? এটা হচ্ছে টিস্যু, এটা একটা টিস্যু, এটা কিন্তু টিস্যুতন্ত্র না। ঠিক আছে, এই মেসোফিল টিস্যুটা হচ্ছে তোমার এই এপিডার্মাল টিস্যুতন্ত্র যে আছে না, এই এপিডার্মাল টিস্যুতন্ত্রেরই একটা অংশ। বাট মেসোফিল কিন্তু টিস্যুতন্ত্র না, এটা টিস্যু বলছে। এটা হচ্ছে এপিডার্মাল টিস্যুতন্ত্রের অংশ। বুঝতে হবে, এই প্রশ্ন ধরতে হবে। রহিম আলী, আমি মানে ওর এই আনসারটা দেখে আমার অনেক ভালো লাগছে, মানে ও হচ্ছে অনেক জিনিসটা সূক্ষ্মভাবে চিন্তা করছে। ঠিক আছে, সালোক সংশ্লেষণ কোন টিস্যুতন্ত্রের কাজ? এটা হচ্ছে এপিডার্মাল টিস্যুতন্ত্রের কাজ। ঠিক আছে, আর সালোক সংশ্লেষণ ঘটে কোথায়? পাতায়। এই যে পাতার মধ্যে কি থাকে, তোমার মেসোফিল টিস্যু থাকে। এই পাতার মেসোফিল টিস্যু যে আছে, সেই মেসোফিল টিস্যুর মধ্যে কি থাকে? প্যালিসেড প্যারেনকাইমা এবং স্পঞ্জি প্যারেনকাইমা থাকে, তাই না? এই প্যালিসেড প্যারেনকাইমা এবং স্পঞ্জি প্যারেনকাইমা থাকে। তো পাতার মধ্যে কি থাকে? এই মেসোফিল টিস্যু থাকে। সো এটা মাথায় আসতেই পারে যে পাতার মধ্যে যেহেতু সালোক সংশ্লেষণ ঘটে, বাট পাতাটা বা মেসোফিল টিস্যুটা কোন টিস্যুতন্ত্রের অংশ? এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্রের অংশ। অর্থাৎ পাতার উৎপত্তি যেটা ঘটে বা মেসোফিল টিস্যুর যে উৎপত্তি, এটা কোথা থেকে ঘটে? এটা হচ্ছে এপিডার্মাল টিস্যুতন্ত্র থেকে ঘটে। যার জন্য এই সালোক সংশ্লেষণ কোন টিস্যুতন্ত্রের কাজ? এটা হচ্ছে এপিডার্মাল টিস্যুতন্ত্রের কাজ। ঠিক আছে, যদি বলতো কোন টিস্যুর কাজ, তাহলে হয়তো মেসোফিল টিস্যুর কাজ। যদি বলতো কোন টিস্যুর কাজ, তাহলে হয়তো কি? তাহলে হয়তো মেসোফিল টিস্যুর কাজ। আচ্ছা, আজকের পরে আর এই প্রশ্ন কোনোদিন ভুল হবে তোমাদের? বলো তো ভাইরা, আজকের পরে কি আর এই প্রশ্ন ভুল হবে? আমি বলি, যারা ভুল করছো তারা ভুল থেকে শিখলা। ঠিক আছে, এই জন্য তোমাদের সূক্ষ্মভাবে চিন্তা করতে হবে। জাহাঙ্গীরনগর এই ট্রিক্সটা খাটায়। ঠিক আছে, বা অ্যাডমিশন টেস্ট, শুধু যাবি না, অ্যাডমিশন টেস্টই হচ্ছে এই সূক্ষ্মটা খাটায়। যার জন্য আমরা অলওয়েজ ধরে রাখি কি, কেউ যদি বলে যে তার হচ্ছে 80টা হয়েছে এমসিকিউ, তাহলে আমরা ধরে নেই তার হচ্ছে মার্কস আসবে 74 থেকে 75। কারণ 5টা প্রশ্ন এমন ট্রিকি ওয়েতে থাকে যে জিনিসটা তারা ভুল করে আসেই। এর জন্য আমরা কিন্তু
এই যে 5 নাম্বার বাদ দিয়ে রাখি সবসময়। যে কেউ যদি বলে ভাইয়া আমার 80টা হয়েছে, মানে আমি বলি যে তুমি 75-এর মতো পাবা ইনশাল্লাহ, তার মানে তোমার চান্স হয়ে গেছে। কারণ এই যে এরকম 4-5টা প্রশ্ন একটু মিস্টেক হয়েই থাকে অনেকের, ঠিক আছে? সো এই জিনিসগুলা তোমাদের একটু মাথায় রাখবা, হতাশ হয়েও না কেউ। এটা কিন্তু তোমাদের ভালো একটা হইলো, তোমরা কিন্তু এরপর আর ভুল হবে না। হ্যাঁ, ভুল করেই শিখছো, এই জন্যই কিন্তু পারো। দেখো রক্ষী কোষ কোথায় থাকে, রক্ষী কোষ কোথায় থাকে? এপিডার্মিসে নাকি ট্রাইকোম, ফুলের পাপড়ি নাকি পত্ররন্ধ্র? রক্ষী কোষ কোথায় থাকে? এপিব্লেমা হবে এটা। এটা এপিডার্মাতে বা এপিব্লেমাতে, এপিব্লেমা বা এপিডার্মাতে। দেখো ট্রাইকোম, ফুলের পাপড়ি নাকি পত্ররন্ধ্র, রক্ষী কোষ কোথায় থাকে? এই রক্ষী কোষ কোথায় থাকে? রক্ষী কোষ কোথায় থাকে? 21-এর সুমায়া খাতুন, সৃষ্টি তাহসিন, শাম্মী, জেরিন রিফা, সবাই বলছে রহিম, সবাই বলছে পত্ররন্ধ্রে থাকে। হ্যাঁ, মাথায় রাখবা এই রক্ষী কোষ প্লাস সাবসিডিয়ারি বা সহকারী কোষ, বলতো রক্ষী কোষ, সাবসিডিয়ারি, সহকারী কোষ। কোষ প্লাস রন্ধ্র, এই তিনটি মিলে গঠন করে কি তোমার, বলতো এই তিনটা মিলা গঠন করে কি তোমার পত্ররন্ধ্র। অর্থাৎ পত্ররন্ধ্র এই তিনটা মিলা গঠিত হয়। একটা ছোট রন্ধ্র বা ছিদ্র থাকবে, সাবসিডিয়ারি কোষ থাকবে এবং রক্ষী কোষ থাকবে, এই তিনটা মিলে কি গঠন করে? পত্ররন্ধ্র গঠন করে। ঠিক আছে, আশা করি পারবা সবাই। আচ্ছা, কোন উদ্ভিদে মাইরোসিন কোষ থাকে? দেখো তো মাইরোসিন কোথায় থাকে, মাইরোসিন কোষ কোথায় থাকে? কোন উদ্ভিদে মাইরোসিন কোষ থাকে বলতো? তুমি নর্মালি মাথায় রাখবা যে এই মাইরোসিন কোষ কোথায় থাকে। এই মাইরোসিন কোষ থাকে হচ্ছে তোমার পত্রত্বকে। কোন জাতীয় উদ্ভিদে? কোন উদ্ভিদে? এইটা হচ্ছে সরিষা জাতীয় উদ্ভিদে। কোন উদ্ভিদে? সরিষা জাতীয় উদ্ভিদের পত্রত্বকে, সরিষা গোত্রীয় উদ্ভিদের পত্রত্বকে। কোথায়? পত্রত্বকে। আর পত্রত্বক যেটা, ত্বক মানেই এপিডার্মাল টিস্যু তন্ত্রের অংশ এটা, ঠিক আছে? এটা কোন ত্বকে? পত্রত্বকে। আর এটা এই মাইরোসিন, কোন মাইরোসিন কোষ যদি আসে সরিষা গোত্রের বা সরিষা উদ্ভিদের মাইরোসিন কোষ কোন টিস্যুতন্ত্রের অংশ? এটা হচ্ছে ত্বকীয় বা এপিডার্মাল টিস্যুতন্ত্রের অংশ, কারণ এটা সরিষা গোত্রীয় উদ্ভিদের পত্রত্বকে থাকে। ঠিক আছে, পত্রত্বকে, তার মানে এটা কি ত্বকীয় বা এপিডার্মাল টিস্যুতন্ত্রের অংশ। প্রশ্ন পেঁচায়া করতে পারে। এই জিনিসগুলো মাথায় রাখবা। এটা কোথায় থাকে? এটা হচ্ছে সরিষা উদ্ভিদে থাকে। ঠিক আছে, 22-এর কত? 22-এর হচ্ছে বি। চলো আমরা দেখি 23। বুলিফর্ম কোষ থাকে কোন উদ্ভিদে? বুলিফর্ম, সরিষা, আখ, মরিচ নাকি জবা? এই যে বুলিফর্ম যেটা আছে, এই বুলিফর্ম থাকে কোন উদ্ভিদে? ঠিক আছে, বুলিফর্ম কোন উদ্ভিদে থাকে? মাথায় রাখবা ভুট্টো, ভুট্টো সাহেব আখ ও গম খেত। জুলফিকার আলী ভুট্টো ছিল না আমাদের? জুলফিকার আলী ভুট্টো সাহেব কি করতো? আখ ও গম খেত। তার মানে এটা হচ্ছে ভুট্টা, আখ আর গম, এগুলাতে কি হইতো? এই তিনটাতে হচ্ছে তোমার কি দেখা যায়? বুলি ফর্ম দেখা যায়। তার মানে এটা আনসার কত? আনসার হচ্ছে আখ। ঠিক আছে, অর্থাৎ বুলি ফর্ম কোষ কোন উদ্ভিদে থাকে? তোমার আখ উদ্ভিদে থাকে। ভুট্টো সাহেব কি করতো? ভুট্টো সাহেব আখ ও গম খেত। ঠিক আছে, ভুট্টো সাহেব আখ ও গম খেত। বা আরেকভাবে মাথায় রাখতে পারো, সেটা হচ্ছে বুলবুলি আখ, ভুট্টা, আখ ও গম খায়। ঠিক আছে, বুলবুলি, বুলবুলি ভুট্টা, আখ ও গম খায়, এইভাবে মাথায় রাখতে পারো। বুলবুলি ভুট্টা, আখ
ও গম খায়। ঠিক আছে, গম, আখ, ভুট্টা, বুলি ফল, বুলি ফল। ঠিক আছে, এভাবে মাথায় রাখবা। তার মানে কোনটা আনসার? আনসার কিন্তু আখ। ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে আরো কিছু মাথায় রাখো, কিছু ইনফরমেশন বলে দিই। তোমার হচ্ছে ঘাস ও নল খাগড়াতে কর্ক ও সিলিকা কোষ, কর্ক ও সিলিকা, কর্ক ও সিলিকা কোষ, এটা কোথায় থাকে? ঘাস ও নল খাগড়া, ঘাস ও নল খাগড়া। ঠিক আছে, ঘাস ও সিলিকা কোষ, সরি, ঘাস ও নল খাগড়া কোথায় থাকে? কর্ক ও সিলিকা কোষের মধ্যে থাকে। ঠিক আছে, আর এক সারি কোষ দ্বারা গঠিত কি? বট, অশ্বত্থ, পাকুর। এক সারি কোষ দ্বারা গঠিত কোনটা? বট, অশ্বত্থ ও পাকুর গাছ যে আছে, এরা হচ্ছে এক সারি কোষ দ্বারা গঠিত। ঠিক আছে, আর তিন সারি কোষ দ্বারা গঠিত কোনটা? করবী। তিন সারি কোষ দ্বারা গঠিত করবী। এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। এই যে করবী যা আছে, এই করবী হচ্ছে তিন সারি কোষ দ্বারা গঠিত। আর লিগনিন যদি বলে, লিগনিন থাকে কোন উদ্ভিদে? তোমার ঘাস, সরি, সাইকাস, পাইনাস আর ঘাস উদ্ভিদ যা আছে, তিনটা। যদি বলি লিগনিন জাতীয় ই জমা থাকে কোথায়? লিগনিন, সাইকাস, পাইনাস ও ঘাস উদ্ভিদ। ঠিক আছে, সাইকাস, পাইনাস ও ঘাস। সাইকাস নাম রাখবা মাথায়, যে লিগনিন কার মধ্যে থাকে? সাইকাসের মধ্যে থাকে। আর সাইকাসের সাথে মিল রেখে পাইনাসের মধ্যে থাকে, আর সেই সাথে কার মধ্যে থাকে? ঘাসের মধ্যে থাকে। অভাগা, ও আচ্ছা, অভাগা, আখ, ভুট্টা, গম, তাই না? চলো, আচ্ছা, কোন উদ্ভিদে হাইডাথট বিদ্যমান? হাইডাথট, এই যে হাইডাথট যে পড়াইলাম আমি, ঘাস, টমেটো, কচু, কচু কার মধ্যে পড়াইছি? ঘটক, ঘাস, টমেটো, কচু। ঠিক আছে, এর মধ্যে কি থাকে? হাইডাথট, বা বাংলা নাম কি? পানিপত্র রন্ধ্র, যেটার মাধ্যমে গাটেশন বা চুয়ানো আকারে পানি বের হয়ে যায়। কি হয়ে যায়? গাটেশন বা চুয়ানো আকারে পানি বের হয়ে যায়, অর্থাৎ সরাসরি পানি বের হয়ে যায়। কোন উদ্ভিদে হাইড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডেল দেখা যায়? টেরিস, ড্রাসিয়ানা, লুফা নাকি কিউকারভিটা? কোনটার মধ্যে? দেখো তো, হাইড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডেল কোনটার মধ্যে দেখা যায়? হাইড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডেল কোনটার মধ্যে দেখা যায়? আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস বলে রাখি আমি, আমি এই জিনিসটা আগে আনসার করো তোমরা, তারপরে আমি একটা শর্টকাট বলে দিচ্ছি তোমাদের। এই জিনিসটা শর্টকাট আমি বলে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, চলো আমরা একটা এক্সট্রা পেজ নেই। ঠিক আছে, আমরা কি করব? একটা এক্সট্রা পেজ নেব। এখন তোমাদের মাথায় রাখতে হবে, সংযুক্ত, অরীয় ও কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল কয় প্রকার? 3 প্রকার। সংযুক্ত, অরীয়, আরেকটা কোনটা? কেন্দ্রিক বা সেন্ট্রিক, কেন্দ্রিক। ঠিক আছে, এখন সংযুক্ত যা আছে, এই সংযুক্ত ভাস্কুলার বান্ডেল গুলো আবার কি? এই সংযুক্ত ভাস্কুলার বান্ডেল অর্থাৎ জাইলেম ও ফ্লোয়েমের মধ্যে এইটা আবার দুইটা ভাগ আছে। একটা হচ্ছে সমপার্শ্বীয়, আর একটা হচ্ছে কি তোমার সমদ্বিপার্শ্বীয়। এটার দুইটা ভাগ আছে সংযুক্ত, একটা হচ্ছে সমপার্শ্বীয় আর সমদ্বিপার্শ্বীয়। ঠিক আছে, সমপার্শ্বীয় আর কোনটা? এই যে সমদ্বিপার্শ্বীয় যেটা আছে, এই যে দেখো, সমপার্শ্বীয় আর সমদ্বিপার্শ্বীয়। ঠিক আছে, আচ্ছা, সমপার্শ্বীয়তে কি রকম থাকে? ধরো জাইলেম আছে কেন্দ্রে আর ফ্লোয়েম আছে পরিধির দিকে, অথবা ফ্লোয়েম আছে কেন্দ্রে, জাইলেম আছে পরিধির দিকে, এটা হচ্ছে সমপার্শ্বীয়। আর সমদ্বিপার্শ্বীয় যেটা, মাঝখানে জাইলেম, দুই পাশে ফ্লোয়েম, অথবা মাঝখানে ফ্লোয়েম, দুই পাশে জাইলেম। ঠিক আছে, এইটা হচ্ছে অনেকটা তোমার কি রকম? এই সমপার্শ্বীয়। ধরো এই যে এইখানে জাইলেম, 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 আর মাঝখানে হচ্ছে ফ্লোয়েম, এইরকম। অথবা তোমার এই যে চারপাশে ফ্লোয়েম, 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 পি দ্বারা কিন্তু ফ্লোয়েম বুঝাইছি, আর মাঝখানে হচ্ছে জাইলেম, এটা হচ্ছে সমপার্শ্বীয়।
আর সমদ্বিপার্শ্বীয় ধরো যে এই যে ভাস্কুলার বান্ডেল এরকম দেখাইলাম, এটা হচ্ছে জাইলেম, এটা হচ্ছে তোমার কি ফ্লোয়েম, আবার এটা হচ্ছে কি জাইলেম, অথবা দুই পাশে ফ্লোয়েম মাঝখানে জাইলেম, এইরকম অবস্থায় কিন্তু থাকে। এটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। আর সমপার্শ্বীয় হচ্ছে তোমার দুইভাবে থাকতে পারে। এখন দেখো এই সমপার্শ্বীয় আর সমদ্বিপার্শ্বীয় যেটা আছে, এই সমপার্শ্বীর মধ্যে আবার কি আছে বলতো? মুক্ত আর বদ্ধ। মুক্ত সমপার্শ্বীয়, বদ্ধ সমপার্শ্বীয়। মুক্ত, বদ্ধ। মুক্ত সমপার্শ্বীয়, বদ্ধ সমপার্শ্বীয়। কিভাবে মুক্ত সমপার্শ্বীয়? দেখো ভাইয়ারা, জাইলেম আর ফ্লোয়েম যেটা আছে এদের মাঝখানে যদি ক্যাম্বিয়াম থাকে, তোমার ধরো যে একটা কি আছে জাইলেম আর ফ্লোয়েম, এই জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানে যদি ক্যাম্বিয়াম থাকে, ধরো এটা হচ্ছে জাইলেম, নর্মালি হচ্ছে তোমার কি এই যে ক্যাম্বিয়াম, ক্যাম্বিয়াম, এটা জাইলেম, এটা হচ্ছে ফ্লোয়েম। দেখো এই জাইলেম আর ফ্লোয়েমের মধ্যে যদি মাঝখানে ক্যাম্বিয়াম থাকে, একটা জাইলেম আর ফ্লোয়েমের সাথে যদি ক্যাম্বিয়াম থাকে, তাহলে ক্যাম্বিয়াম থাকা অবস্থায় এটারে কি বলবো আমরা বলতো? মুক্ত না বদ্ধ? এটা হচ্ছে মুক্ত, কারণ জাইলেম আর ফ্লোয়েম পরস্পরের সাথে সংযুক্ত না বা অ্যাটাচড না, যার জন্য আমরা এটাকে কি বলবো? মুক্ত সমপার্শ্বীয়। আর বদ্ধ সমপার্শ্বীয় হচ্ছে জাইলেম আছে আর এই যে ফ্লোয়েম আছে, দেখো এই দুইটা পরস্পরের সাথে কেমন আছে? সংলগ্ন অবস্থায় আছে, মাঝখানে কোনো ক্যাম্বিয়াম নাই। তার মানে এই ক্যাম্বিয়াম যদি না থাকে, এটা কি? এটা হচ্ছে ক্যাম্বিয়াম। এই ক্যাম্বিয়াম না থাকলে মুক্ত, সরি ক্যাম্বিয়াম থাকলে মুক্ত, আর ক্যাম্বিয়াম না থাকলে হচ্ছে বদ্ধ সমপার্শ্বীয়। কারোর জন্য এটা ভুল না হয়, অনেকে ভাবে কি যেহেতু ক্যাম্বিয়াম আছে তার মানে মনে হয় ক্যাম্বিয়াম দ্বারা আটকানো আছে, তার মানে ক্যাম্বিয়াম মানে হচ্ছে বদ্ধ, আর ক্যাম্বিয়াম না থাকলে হচ্ছে মুক্ত। এটা কিন্তু ভুল। ক্যাম্বিয়াম না থাকলে বদ্ধ, ক্যাম্বিয়াম থাকলে মুক্ত অবস্থায় আছে, কারণ জাইলেম আর ফ্লোয়েম সরাসরি অ্যাটাচমেন্টে নাই। এখন দেখো মুক্ত যা আছে, এই মুক্ত এটা এটা কার উদাহরণ? নগ্নবীজি আর দ্বিবীজপত্রী কাণ্ডের নদী। মুক্ত নদী, নগ্নবীজি আর দ্বিবীজপত্রী যে কাণ্ড আছে, এই নগ্নবীজি ও দ্বিবীজপত্রী কাণ্ড, এই দ্বিবীজপত্রী, নগ্নবীজি দ্বিবীজপত্রী, নগ্নবীজি দ্বিবীজপত্রী, নগ্নবীজি কাণ্ড, দ্বিবীজপত্রী কাণ্ড। এইখানে কে ব্যতীত? কুমড়া ব্যতীত। কুমড়া দ্বিবীজপত্রী উদ্ভিদ হইলেও কুমড়ার মধ্যে কি নেই? কুমড়ার মধ্যে হচ্ছে তোমার এই মুক্ত সমপার্শ্বীয় নেই, অর্থাৎ কুমড়া ব্যতীত। ঠিক আছে? এখন দেখো যদি বলি বদ্ধ সমপার্শ্বীয় কারা, এই বদ্ধ সমপার্শ্বীয় যেটা আছে, এই বদ্ধ সমপার্শ্বীয় হচ্ছে একবীজপত্রী কাণ্ড। একবীজপত্রী কাণ্ড। ঠিক আছে? সমদ্বিপার্শ্বীয় কারা? এই সমদ্বিপার্শ্বীয় হচ্ছে তোমার কি মাথায় রাখবো জানো? কুলাস। এটা দ্বারা মাথায় রাখবা, কুলাস। অর্থাৎ তোমার এই কুতে কি বুঝবা? কুমড়া, অর্থাৎ দ্বিবীজপত্রী কাণ্ড, কুমড়া, লাউ আর কি? শশা। কুমড়া, লাউ, শশা। অরিয় কার মধ্যে থাকে? মূলে। কোন মূলে? সকল উদ্ভিদের মূলে হচ্ছে অরিয়। আর কেন্দ্রিক দুইটা আছে, একটা হচ্ছে হেড্রোসেন্ট্রিক, হেড্রো, আরেকটা হচ্ছে লেপ্টো। এই হেড্রোসেন্ট্রিক যেটা, সেটা কি বলতো? এই হেড্রোসেন্ট্রিক হচ্ছে তোমার কি ধরনের বলতো? এই হেড্রোসেন্ট্রিক হচ্ছে জাইলেম কেন্দ্রিক, আর লেপ্টো হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রিক। হেড্রো বা জাইলেম কেন্দ্রিক, আর লেপ্টো বা ফ্লোয়েম কেন্দ্রিক। ঠিক আছে? এখন এই হেড্রোটা মাথায় রাখবা কি দিয়ে? এই হেড্রোসেন্ট্রিক কার কার মধ্যে থাকে বা জাইলেম কেন্দ্রিক? এটা হচ্ছে পিএসএল। এটা মাথায় রাখবা, পিএসএল, পিএসএল, টেরিস সেলাজিনেলা লাইকোপোডিয়াম, টেরিস সেলাজিনেলা লাইকোপোডিয়াম। আর লেপ্টোসেন্ট্রিক যেটা আছে, এটা মাথায় রাখবা, এটা কি দ্বারা মাথায় রাখবা বলতো? এটা হচ্ছে দুইটা আছে, ডি ওয়াই বা ডাই, ডাই দ্বারা মাথায় রাখবা, অর্থাৎ ডি ওয়াই। গ্রাসিয়ানা ইউক্কা একটা উদ্ভিদ আছে, এই দুইটার মধ্যে থাকে তোমার হচ্ছে লেপ্টোসেন্ট্রিক। তো এই জিনিসটুকু আশা করি তোমরা সবাই ক্লিয়ার। কার কোনো প্রবলেম আছে? এই জিনিসটাতে তোমরা সকল উদ্ভিদের ভাস্কুলার বান্ডেল মনে রাখতে পারবা। এখন তোমাদেরকে বলে রাখি, অনেক সময় প্রশ্ন যদি ট্রিকি ওয়েতে ফলো করার ইচ্ছা থাকে স্যারদের, তাহলে স্যার একটা ওয়ে ফলো করবে। সেটা কি জানো? সেটা বলবে যে নিচের তোমার একবীজপত্রী একটা উদ্ভিদের নাম দিয়ে দিবে। তোমার ওই নগ্নবীজি আবৃতবীজি উদ্ভিদ আছে না, এখানে একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের নাম পড়ছো না, ওইখানে
সাপোজ তোমার একবীজপত্রী একটা উদ্ভিদ দিয়ে দিল, এখন একবীজপত্রী একটা উদ্ভিদের নাম দিয়ে বলবে যে অমুক উদ্ভিদের কাণ্ডে কোন ভাস্কুলার বান্ডেল থাকে। এখন একবীজপত্রী কাণ্ড কোনটা, এই একবীজপত্রী কাণ্ড যেটা আছে তোমার, যদি বলি যে ভুট্টা উদ্ভিদ, ভুট্টা কি ধরনের উদ্ভিদ, ভুট্টা হচ্ছে একবীজপত্রী কাণ্ড। এখন ভুট্টার কাণ্ডে কোন ধরনের ভাস্কুলার বান্ডেল থাকে? তুমি জানো যে একবীজপত্রী কাণ্ডে সংযুক্ত সমপার্শ্বীয় বদ্ধ ভাস্কুলার বান্ডেল থাকে, কিন্তু বা সংযুক্ত বদ্ধ সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল থাকে কোনটায়? একবীজপত্রী কাণ্ডে। বাট ভুট্টা যে একবীজপত্রী উদ্ভিদ তুমি এটা জানো না, তখন কিন্তু তোমার জন্য চাপ হয়ে যাবে। তাই এইগুলো একটু মাথায় রাখো যে কোনটা কোনটা একবীজপত্রী উদ্ভিদ, ওই নগ্নবীজির সাথে মিলায় কিন্তু দিতে পারে এটা। সো এইভাবে তোমরা পড়বা যে ভুট্টা উদ্ভিদ যেহেতু একবীজপত্রী উদ্ভিদ, তার মানে ভুট্টার মধ্যে কি থাকবে? তোমার সংযুক্ত বদ্ধ সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল থাকবে। আই থিঙ্ক তোমরা আমার কথাটা বুঝতে পারছো। চলো, তার মানে কোন উদ্ভিদে হাইড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডেল দেখা যায়? দেখো তো, হাইড্রোসেন্ট্রিক বা জাইলেম কেন্দ্রিক। কি বলছিলাম? পিএসএল, টেরিস সেলাজিনেলা লাইকোপোডিয়াম। আনসার কোনটা আছে? সেলাজিনেলা। এই ড্রাসিয়ানা কোনটার মধ্যে দেখা যায়? ড্রাসিয়ানা লেপ্টোসেন্ট্রিকের মধ্যে দেখা যায়। চলো পরবর্তীতে যাই। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডেল কোন ধরনের? একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডেল অরীয়, কেন্দ্রিক, মুক্ত সমপার্শ্বীয়, বদ্ধ সমপার্শ্বীয়। বদ্ধ সমপার্শ্বীয়, ঠিক আছে। আমি কিন্তু ওই ছকের মধ্যেই বলে দিচ্ছি অলরেডি যে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডেল কেমন? বদ্ধ সমপার্শ্বীয়। চলো পরেরটা যাই। কেন্দ্রস্থ ফ্লোয়েমকে, এটা ক্লোয়েম লেখছে, এটা হচ্ছে কেন্দ্রস্থ ফ্লোয়েম। কেন্দ্রস্থ যে ফ্লোয়েম আছে, এই ফ্লোয়েমকে জাইলেম সম্পূর্ণ ঘিরে রাখলে সেই পরিবহন তন্ত্রকে কি বলা হয়? কেন্দ্রস্থ ফ্লোয়েমকে। অর্থাৎ ফ্লোয়েমকে যদি জাইলেম সম্পূর্ণ ঘিরে রাখে, অর্থাৎ ফ্লোয়েমকে জাইলেম সম্পূর্ণ ঘিরে রাখছে, ঠিক আছে। আচ্ছা, এইখানে আমার একটু মিস্টেক হয়ে গেছে, এটা একটু করে নাও। এটা সমপার্শ্বীয় যেটা আছে তোমার, এই যে এইরকম জাইলেম ফ্লোয়েম, ঠিক আছে, অথবা ফ্লোয়েম জাইলেম, এই যে এইরকম অবস্থায় থাকে। এটা হচ্ছে সমপার্শ্বীয়। সমপার্শ্বীর মধ্যে যদি মাঝখানে ক্যাম্বিয়াম থাকে তার মানে এই। আর জাইলেম কেন্দ্রিক, ফ্লোয়েম কেন্দ্রিক, এইটা হচ্ছে হাইড্রোসেন্ট্রিক। দেখো একবীজপত্রী উদ্ভিদ কাণ্ডের ভাস্কুলার বান্ডেল এইটা যায় কেন্দ্রস্থ ফ্লোয়েমকে। অর্থাৎ ফ্লোয়েম কোথায় অবস্থান করতেছে ভাইয়ারা বলো তো? ফ্লোয়েম হচ্ছে কেন্দ্রে অবস্থান করতেছে। আর জাইলেম কোথায়? তার চারদিকে। ফ্লোয়েম কোথায়? ফ্লোয়েম হচ্ছে কেন্দ্রে। আর জাইলেম কোথায়? জাইলেম হচ্ছে তার চারদিকে, ঠিক আছে। ফ্লোয়েম কেন্দ্রে আর জাইলেম কোথায়? জাইলেম হচ্ছে তার চারদিকে অবস্থান করতেছে। তাহলে এই ধরনের ভাস্কুলার বান্ডেলের কি বলবা তুমি? ফ্লোয়েম কেন্দ্রিক, ফ্লোয়েম কেন্দ্রিক বা লেপ্টোসেন্ট্রিক, ঠিক আছে। তার মানে এটা কোনটা? লেপ্টোসেন্ট্রিক। আর হাইড্রোসেন্ট্রিক যেটা, সেটা হচ্ছে জাইলেম কি হবে? কেন্দ্রে আর চারদিকে ফ্লোয়েম। জাইলেম হচ্ছে কেন্দ্রে আর চারদিকে কি? ফ্লোয়েম, ঠিক আছে। জাইলেম কেন্দ্রে আর চারদিকে কি? ফ্লোয়েম। এটা হচ্ছে হাইড্রোসেন্ট্রিক। আর লেপ্টোসেন্ট্রিক কোনটা বলতো? এটা হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রে, ফ্লোয়েম কেন্দ্রে জাইলেম চারদিক। এইভাবে মাথায় রাখবা, ঠিক আছে। হাইড্রোসেন্ট্রিক, লেপ্টোসেন্ট্রিক। আচ্ছা দেখো, কোন উদ্ভিদে কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল দেখা যায়? কোন উদ্ভিদে কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল দেখা যায়? সেটা যে কোনো কেন্দ্রিক হতে পারে, তোমার জাইলেম কেন্দ্রিক বা ফ্লোয়েম কেন্দ্রিক। এখানে কিন্তু বলে নাই জাইলেম কেন্দ্রিক বা হাইড্রোসেন্ট্রিক বা ফ্লোয়েম কেন্দ্রিক বা লেপ্টোসেন্ট্রিক। এখানে জাস্ট বলছে কোন উদ্ভিদে কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল দেখা যায়। কেন্দ্রিক, এখন কেন্দ্রিক দুই ধরনের কেন্দ্রিক আছে। তার মানে কি? হাইড্রোসেন্ট্রিক, লেপ্টোসেন্ট্রিক। এখন কোনটা উল্লেখ করে দেয় নাই, তার মানে টেরিস, লাইকোপোডিয়াম, ড্রাসিয়ানা। ড্রাসিয়ানাতে দেখা যায় তোমার কি? লেপ্টো। আর দুইটাতে কি দেখা যায়? হাইড্রো। তার মানে তুমি দেখো আনসার কোনটা? আনসার হচ্ছে সবগুলা। অর্থাৎ সবগুলাতেই তোমার কি? এই কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল দেখা যায়, ঠিক আছে। সবগুলাতেই কি দেখা যায়? কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল দেখা যায়, এটা মাথায় রেখো। হ্যাঁ, সবগুলাতেই কি দেখা যায়? কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল দেখা যায়। আচ্ছা চলো পরেরটা যাই। কোন উদ্ভিদে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল পাওয়া যায়? আচ্ছা, সমদ্বিপার্শ্বীয় জানি কার মধ্যে পাওয়া যায় ভাইয়ারা? কুমড়া, লাউ, শশা, কুলাস পড়াইলাম না? কুমড়া, লাউ, শশা, তিনটাতেই, অর্থাৎ সবগুলোতেই কি দেখা যায়? সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল দেখা যায়, ঠিক আছে। সবগুলোতেই কি দেখা যায়? সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল দেখা যায়। কোনটায়? কুলাস, কুমড়া, শশা, লাউ। কুমড়া, লাউ, শশা। এইখান থেকে প্রচুর প্রশ্ন হয়, দেখো। আচ্ছা, তাপমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়ার হার বৃদ্ধির কারণ কি? সরি, ও আচ্ছা, একটু মনে হয় কেমিস্ট্রি প্রশ্ন ঢুকে গেছে গতকালে, ঠিক আছে।
তাপমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়ার হার বৃদ্ধির কারণ কি? নরমালি হচ্ছে সক্রিয় অণুর সংখ্যা বৃদ্ধি এবং সংঘর্ষ সংখ্যা বৃদ্ধি। বাট যদি দুইটাই অপশনে থাকে তাহলে আমরা কি ধরবো? এই সক্রিয় অণুর সংখ্যা বৃদ্ধি ধরবো। যদি একটা মিস্টেক কেমিস্ট্রি এসে পড়ছে তারপরে আমরা ছেড়ে দিলাম, ঠিক আছে? একবীজপত্রী মূলে কোনটি অনুপস্থিত বলতো? একবীজপত্রী মূলে কোনটি অনুপস্থিত? মেটাজাইলেম, পেরিসাইকল, মূলরোম, হাইপোডার্মিস। একবীজপত্রী মূল যেটা আছে, এই একবীজপত্রী উদ্ভিদের মূলে কোনটি অনুপস্থিত? একবীজপত্রী উদ্ভিদের মূলে কোনটি অনুপস্থিত? একবীজপত্রী মূলে কোনটি অনুপস্থিত? তোমাদেরকে বলে রাখি, তোমরা একবীজপত্রী মূল ও একবীজপত্রী কাণ্ডের যে অন্তর্গঠনের পার্থক্য আছে, ওই কাণ্ডের অন্তর্গঠনের পার্থক্যটা পড়বা, ঠিক আছে? আর মূলের মধ্যে সচরাচর তোমার বেশি দেখা যায় না, মানে তোমার কাণ্ডের যেমন দৃঢ়তা প্রদানকারী বিভিন্ন ধরনের অংশ আছে, ওইগুলা মূলের মধ্যে দেখা যায় না, ঠিক আছে? যেমন হাইপোডার্মিস বা অধোতক। এই অধোতক এটা কিন্তু নরমালি উদ্ভিদের যে টিস্যুতন্ত্র আছে একে দৃঢ়তা প্রদান করে। তো মূলের ক্ষেত্রে যেটা ঘটে, মূলের ক্ষেত্রে কোষটাকে প্রচুর বিভাজিত হইতে হয় বা নিচের দিকে যাইতে হয়, তার বিভিন্ন খাদ্যবস্তু শোষণ করতে হয়। তো তার প্রাচীর যদি মোটা হয়ে যায় তাহলে সে ঠিক মতো শোষণ করতে পারবে না, উদ্ভিদকে খাদ্যের যে র ম্যাটেরিয়ালস গুলো আছে যোগান দিতে পারবে না। ফলে এই জন্য এই যে বিভিন্ন ধরনের যে গঠন আছে, অর্থাৎ তোমার এই হাইপোডার্মিস যেটা আছে, অধোতক যেটা আছে, এটা মূলের মধ্যে অনুপস্থিত। এটা কাণ্ডের মধ্যে দেখা যায়, ঠিক আছে? কাণ্ডের মধ্যে দেখা যায়, কি দেখা যায়? এই হাইপোডার্মিসটা, ঠিক আছে? কোন মানে কিসে ঝামেলা হয়, কোন টপিকে ঝামেলা হয়? ওই যে ইয়েতে ভাস্কুলার বান্ডেল, যেটা আশা করি আজকের পর থেকে আর তোমাদের ভাস্কুলার বান্ডেল হবে না ঝামেলা। দেখো, কোনটি কাণ্ডের অন্তর্গঠনের জন্য সত্য নয়? ভাস্কুলার বান্ডেল অরিও, কাণ্ডরোম বহুকোষী। হ্যাঁ, কাণ্ডরোম বহুকোষী, কারণ মূলরোম এককোষী, কাণ্ডরোম বহুকোষী। কাণ্ডের বিপরীত হচ্ছে মূল। কাণ্ডত্বকে কিউটিকল থাকে, মূলরোমে কিউটিকল থাকে না। কেন থাকে না? কারণ কিউটিকল হচ্ছে অনেকটা মোমের আস্তরণ যা আছে না, মোমের আস্তরণের মতো। এইটা তোমার পানি শোষণকে প্রতিরোধ করে, কিন্তু মূলরোমের কাজ কি? পানিটাকে শোষণ করতে হবে। যেহেতু পানি শোষণ করতে হবে, তার মানে কি সেখানে মোম জাতীয় পদার্থ থাকা যাবে না। দ্যাট মিনস তোমার মূলরোমে কি থাকে না? কিউটিকল থাকে না। বাট কাণ্ডরোমে কি থাকে, বা কাণ্ডত্বকে কি থাকে? মূল ত্বকে কিউটিকল থাকে না, বাট কাণ্ডত্বকে কিউটিকল থাকে। কাণ্ডত্বকে পত্ররন্ধ্র থাকে, মূলত্বকে কিন্তু পত্ররন্ধ্র থাকে না, ঠিক আছে? কারণ মূলের যে ত্বক আছে ওইখানে মূলরন্ধ্র বা মূল মানে পত্ররন্ধ্র কিছুই থাকে না, ওইখানে শুধু কি থাকে? মূলরোম থাকে। মূলরোম কি কোষী? এক কোষী। তার মানে ভাস্কুলার বান্ডেল অরিও, অর্থাৎ কোনটি সত্য নয়? কাণ্ডের অন্তর্গঠনের জন্য সত্য নয় কোনটা? কাণ্ডের অন্তর্গঠনের জন্য সত্য নয় হচ্ছে ভাস্কুলার বান্ডেল অরিও। এটা কার জন্য সত্য? এটা হচ্ছে মূলের মধ্যে থাকে। মূলের ভাস্কুলার বান্ডেল কেমন? অরিও, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখো। চলো পরবর্তী প্রশ্নে যাই। কোনটি দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের বৈশিষ্ট্য? বহুকোষী কাণ্ডরোম, এটা ঠিক। ভাস্কুলার বান্ডেল বিক্ষিপ্তভাবে ছড়ানো, বহিঃস্থলীয় অন্তঃস্থলীয় বিভাজন সম্ভব নয়, পরিচক্র নেই। দেখি এটা কেউ বলতে পারো কিনা, দেখি এটা কেউ বলতে পারো কিনা, কোনটা বলতো দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের বৈশিষ্ট্য? কোনটি দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের বৈশিষ্ট্য? আচ্ছা, তোমাদের বলি, কাণ্ডে অন্তত্বক থাকে, মূলে কিন্তু সরি তোমার হচ্ছে কি বলা হয় এটা, আচ্ছা তোমাদের বইগুলা যা আছে বইয়ের শেষের দিকে দেখবা যে অনেক কিছু আছে গুরুত্বপূর্ণ, ওই জিনিসগুলো তোমাদের পড়তে হবে, ঠিক আছে? দেখো, নর্মালি মাথায় রাখবা অন্তত্বক, অন্তত্বকের একটা পার্থক্য আছে। অন্তত্বক, অন্তত্বক মূলে থাকে, তার মানে অন্তত্বক কাণ্ডে মূলে থাকে, কাণ্ডে থাকে না। তবে থাকলেও দ্বিবীজপত্রী উদ্ভিদ কাণ্ডে, দ্বিবীজপত্রী কাণ্ডে, একবীজপত্রী কাণ্ডে কোনো অন্তত্বক থাকে না। আর অধোতক,
অধতক কাণ্ডে থাকে, মূলে থাকে না। আচ্ছা, বহুকোষী কাণ্ডরোম, এটা কাণ্ডের বৈশিষ্ট্য। ভাস্কুলার বান্ডেল বিক্ষিপ্ত ভাবে ছড়ানো অবস্থায় থাকে। বহিঃস্থলীয় অন্তঃস্থলীয় বিভাজন সম্ভব নয়। পরিচক্র নেই। দেখো তো কোনটা হয়? দ্বিবীজপত্রী উদ্ভিদ কাণ্ডের বৈশিষ্ট্য কোনটা বলতো? এখানে বলছে দ্বিবীজপত্রী উদ্ভিদ কাণ্ডের বৈশিষ্ট্য কোনটি, অর্থাৎ দ্বিবীজপত্রী উদ্ভিদ কাণ্ডের যে বৈশিষ্ট্যগুলো আছে এটা যদি তুমি একটু পড়ো, কাণ্ডরোম যে বহুকোষী, এইটাই হচ্ছে তোমার কি দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের বৈশিষ্ট্য। ভাস্কুলার বান্ডেল বিক্ষিপ্তভাবে ছড়ানো অবস্থায় থাকে, যেটা মূলের মধ্যে থাকে অরীয় ভাবে। অরীয় মানে কি? বিক্ষিপ্তভাবে ছড়ানো অবস্থায় থাকবে। বহিঃস্থলীয় অন্তঃস্থলীয় বিভাজন সম্ভব নয়। ঠিক আছে, বহিঃস্থলীয় অন্তঃস্থলীয় বিভাজন সম্ভব নয়। কেন নয়? আচ্ছা, দ্বিবীজপত্রী উদ্ভিদ কাণ্ডের বৈশিষ্ট্য, উদ্ভিদের মধ্যে তোমার বহিঃস্থলীয় অন্তঃস্থলীয় অঞ্চল বিভাজন সম্ভব। উদ্ভিদের কাণ্ডের মধ্যে বহিঃস্থলীয় ও অন্তঃস্থলীয় বিভাজন সম্ভব। ঠিক আছে, যেমন পরিচক্র নেই, এটা হচ্ছে তোমার একবীজপত্রী কাণ্ড। পরিচক্র নেই, একবীজপত্রী কাণ্ড। আর পরিচক্র বহু স্তর বিশিষ্ট। পরিচক্র বহু স্তর বিশিষ্ট, এটা হচ্ছে দ্বিবীজপত্রী কাণ্ড। দ্বিবীজপত্রী কাণ্ড। ঠিক আছে, যদি বলি যে তোমার মূলে পরিচক্র, মূলে মূলে হচ্ছে এক স্তর বিশিষ্ট। মূলে কি? এক স্তর বিশিষ্ট। তার মানে বহু স্তর বিশিষ্ট কোথায়? দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের মধ্যে পরিচক্র আছে, এবং সেটা কি বহু স্তর বিশিষ্ট। একবীজপত্রী কাণ্ডের মধ্যে মূলত কি নাই? তোমার হচ্ছে পরিচক্র নাই, আর মূলে আছে কিন্তু সেটা কি? এক স্তর বিশিষ্ট। আচ্ছা, এরপরে তোমার যদি বলি যে আমরা হচ্ছে 1 মিনিট, আচ্ছা দেখো একটু হচ্ছে, প্রচন্ড চাপ লাগতেছে আর কি। আচ্ছা দেখো, বহিঃস্থলীয় ও অন্তঃস্থলীয় বিভাজন সম্ভব নয়। ঠিক আছে, এই বহিঃস্থলীয় অন্তঃস্থলীয় বিভাজন সম্ভব নয়, এইটা সম্ভব নয় কার মধ্যে? একবীজপত্রী কাণ্ডে। একবীজপত্রী কাণ্ড। আর বিভাজন সম্ভব, বিভাজন সম্ভব এটা হচ্ছে দ্বিবীজপত্রী কাণ্ডের বৈশিষ্ট্য। বিভাজন সম্ভব এটা হচ্ছে দ্বিবীজপত্রী কাণ্ডের বৈশিষ্ট্য। ঠিক আছে, বহিঃস্থলীয় ও অন্তঃস্থলীয় অঞ্চলে বিভাজন সম্ভব, এটা কার বৈশিষ্ট্য? এইটা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের দ্বিবীজপত্রী কাণ্ডের বৈশিষ্ট্য। ঠিক আছে, এই জিনিসটুকু মাথায় রেখো। আর দেখো বহুকোষী কাণ্ডরোম, এটা দ্বিবীজপত্রী বৈশিষ্ট্য। তার মানে দ্বিবীজপত্রী বৈশিষ্ট্য একমাত্র এইখানে একটাই, বহুকোষী কাণ্ডরোম। ঠিক আছে, চলো পরেরটায় যাই। নিচের কোন তথ্যটি কাণ্ডের অন্তর্গঠনের জন্য সঠিক? ভাস্কুলার বান্ডেল অরীয় না, এটা মূলের। মেটাজাইলেম পরিধির দিকে। মূলের মধ্যে মেটাজাইলেম। কার মধ্যে থাকে? মূলের মধ্যে মেটাজাইলেম, অর্থাৎ মূলের মধ্যে থাকে। বাট কাণ্ডের মধ্যে কি থাকে? পরিধির দিকে থাকে মেটাজাইলেম। পরিচক্র সর্বদাই উপস্থিত না। পরিচক্র তোমার যেহেতু বলছে কাণ্ড, একবীজপত্রী কাণ্ডে কি নাই? পরিচক্র নেই। বাট দ্বিবীজপত্রী কাণ্ডে কি আছে? পরিচক্র উপস্থিত। তাও কি? বহু স্তর বিশিষ্ট পরিচক্র আছে। অধোতক অনুপস্থিত না। অধোতক বা হাইপোডার্মিস এটা কাণ্ডের মধ্যে উপস্থিত, মূলের মধ্যে অনুপস্থিত। মূলের মধ্যে অনুপস্থিত, অধোতক অনুপস্থিত, এটা হচ্ছে মূলে। তার মানে এটা কাণ্ডের বৈশিষ্ট্য না। পরিচক্র সর্বদাই উপস্থিত না, এটা একবীজপত্রী কাণ্ডে কিন্তু থাকে না, আবার দ্বিবীজপত্রী কাণ্ডে বহুস্তর বিশিষ্ট। সো এটাও আনসার না। মেটাজাইলেম পরিধির দিকে, আনসার হচ্ছে বি নাম্বার। আর ভাস্কুলার বান্ডেল অরীয়, এটাও কার বৈশিষ্ট্য? এটাও হচ্ছে মূলের বৈশিষ্ট্য। এটাও হচ্ছে মূলের বৈশিষ্ট্য। ঠিক আছে, আর পরিচক্র সর্বদাই উপস্থিত না। কি বলছিলাম? একবীজপত্রী কাণ্ডে তোমার কি নাই? পরিচক্র নাই। আর দ্বিবীজপত্রী কাণ্ডে বহুস্তর বিশিষ্ট পরিচক্র বা পেরিসাইকেল আছে। চলো, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের বৈশিষ্ট্য কোনটা? অধোতকে কোলেনকাইমা টিস্যু থাকে। ভাস্কুলার বান্ডেল বলয়াকার। পরিচক্র নেই। জাইলেম মোটামুটি লম্বা থাকে। কোনটা? এই যে পরিচক্র নেই, যে এইটাই হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের বৈশিষ্ট্য। ঠিক আছে, অধোতকে কোলেনকাইমা টিস্যু কিন্তু থাকে না। এই যে একবীজপত্রী কাণ্ড যে আছে এদের অধোতক, অধোতক কেমন থাকে? একবীজপত্রী কাণ্ডের বা একবীজপত্রী উদ্ভিদ কাণ্ডে
এদের অধতক, এদের অধতক হচ্ছে স্ক্লেরেনকাইমা। দ্বিবীজপত্রী কাণ্ড যে আছে তাদের হচ্ছে কোলেনকাইমা। আর কোলেনকাইমা যেটা দ্বিবীজপত্রী কাণ্ড, এটা মাথায় রেখো। দ্বিবীজপত্রী কাণ্ড যে আছে, এই দ্বিবীজপত্রী কাণ্ডের যে তোমার কি আছে বলতো, এই দ্বিবীজপত্রী কাণ্ডের মধ্যে যে অধতক আছে সেটা হচ্ছে তোমার কি দ্বারা গঠিত? কোলেনকাইমা দ্বারা গঠিত। ঠিক আছে, সেটা কি দ্বারা গঠিত? সেটা হচ্ছে এই কোলেনকাইমা দ্বারা গঠিত। দেখো পরিচক্রণে এটাই হচ্ছে তোমার কি সঠিক আনসার। ভাস্কুলার বান্ডেল বলয়াকার না, এই টাইপের তোমার এইভাবে থাকে না। ভাস্কুলার বান্ডেল যেটা আছে, এই ভাস্কুলার বান্ডেল বলয়াকারে সাজানো থাকে। যে এটা কার মধ্যে? এটা হচ্ছে দ্বিবীজপত্রীর মধ্যে থাকে। এটা কার মধ্যে? এটা হচ্ছে দ্বিবীজপত্রীর কাণ্ডে থাকে, দ্বিবীজ কাণ্ডে, সরি দ্বিবীজপত্রী। কোনটা? এই যে ভাস্কুলার বান্ডেল বলয়াকারে সাজানো থাকে। ঠিক আছে, আর বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে কোথায়? একবীজপত্রী কাণ্ডে। এই যে বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে কোথায়? একবীজপত্রী কাণ্ডে। একবীজপত্রীতে ভাস্কুলার বান্ডেল একবীজপত্রী বিক্ষিপ্তভাবে, বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে একবীজপত্রী কাণ্ডে। আর জাইলেম টিস্যু কেমন? মোটামুটি লম্বা থাকে। এটা থাকে হচ্ছে তোমার দ্বিবীজপত্রী, এটা দ্বিবীজপত্রীতে। এটা হচ্ছে দ্বিবীজপত্রীতে। আর একবীজপত্রীতে জাইলেম ও ফ্লোয়েম তোমার কেমন? একবীজপত্রীতে তোমার জাইলেম ফ্লোয়েম বা জাইলেম ভি বা ওয়াই আকৃতির। জাইলেম কেমন? ভি বা ওয়াই আকৃতির। একবীজপত্রী কিসে? কাণ্ডে। আর মূলের অন্তর্গঠন সবার মধ্যেই সেম, একবীজপত্রী বলি আর দ্বিবীজপত্রী বলি। ঠিক আছে, এগুলা মাথায় রাখবা। আচ্ছা, কোনটি একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের বৈশিষ্ট্য? বহুকোষীয় কাণ্ডরোম, জাইলেম ওয়াই বা ভি আকৃতির, বহুকোষী কাণ্ডরোম, জাইলেম ওয়াই বা ভি আকৃতির, মজ্জা ও মজ্জারশ্মি থাকে। ভাস্কুলার বান্ডেল কেমন? মুক্ত, মুক্ত নদী, নগ্নবীজী দ্বিবীজপত্রী। ঠিক আছে, মজ্জা ও মজ্জারশ্মি থাকে। এটা কার মধ্যে? দ্বিবীজপত্রীর মধ্যে। ভাস্কুলার বান্ডেল মুক্ত, এটা হচ্ছে দ্বিবীজপত্রী, দ্বিবীজপত্রীর মধ্যে। যদি বলি জাইলেম ওয়াই বা ভি আকৃতির, এই জাইলেম ওয়াই বা ভি আকৃতির থাকে এবং ফ্লোয়েমে কি থাকে না? প্যারেনকাইমা কোষ থাকে না। এটা হচ্ছে একবীজপত্রী কাণ্ডের বৈশিষ্ট্য। আর কাণ্ডরোম যেটা আছে, কাণ্ডরোম হচ্ছে বহুকোষী। ঠিক আছে, এটা কোনটা? এটা হচ্ছে বহুকোষী কাণ্ডরোম যেটা আছে, এটাও কার? এটা হচ্ছে দ্বিবীজপত্রী। এটা হচ্ছে তোমার দ্বিবীজপত্রী বৈশিষ্ট্য। আর যদি বলি এককোষীর কাণ্ডরোম কেমন? এককোষী বহুকোষী কাণ্ডরোম, আর কাণ্ডরোম এটা অনুপস্থিত হচ্ছে একবীজপত্রীতে। একবীজপত্রী কাণ্ডে কাণ্ডরোম অনুপস্থিত। একবীজপত্রী উদ্ভিদে কাণ্ডরোম অনুপস্থিত। তার মানে মিলল কোনটা? জাইলেম ওয়াই বা ভি আকৃতির। ঠিক আছে, এটা মাথায় রাখবা, জাইলেম ওয়াই বা ভি আকৃতির। ঠিক আছে, আর জাইলেম মোটামুটি ভাবে লম্বা ভাবে থাকে কোথায়? তোমার দ্বিবীজপত্রীতে। এইটুকু মাথায় রেখো সবাই। চলো পরবর্তী প্রশ্নে যাই। হ্যাঁ, 37-এর বি, কথা রোদেলা রহমান মিষ্টি। এই তোমরা তো আজকে অনেকেই নতুন নতুন দেখতেছি আমি, যদিও কথা আজকে অনেক দেরিতে জয়েন করছে মনে হয়। কথা তো রেগুলার ক্লাস করে, বাট আজকে মনে হয় একটু দেরিতে জয়েন করছে। যাই হোক, এরপরে দেখো, উদ্ভিদের মূলের অন্তর্গঠনের জন্য সত্য নয় কোনটি? মূলরম সর্বদাই বহুকোষী। মূলের অন্তর্গঠনের জন্য সত্য নয় কোনটা? মূলরম সর্বদাই বহুকোষী। মূলরম কখনোই বহুকোষী না, মূলরম অলওয়েজ এককোষী। মূলত্বকের বাইরে কিউটিকল থাকে না। হ্যাঁ, মূলত্বকের বাইরে কি থাকে না? কিউটিকল থাকে না, এটা কিন্তু সত্য। কর্টেক্স বড়, অধতক অনুপস্থিত। মূলের মধ্যে কি? অধতক অনুপস্থিত, এটাও কিন্তু সত্য। এটাও সত্য, এটাও সত্য, এটাও সত্য। বাকি রইল কি? কর্টেক্স বড়, এইটা সত্য নয়। অর্থাৎ কর্টেক্স কেমন থাকে? মূলের মধ্যে কর্টেক্স কেমন থাকে বলতো? মূলের মধ্যে কর্টেক্স, ওয়েট, অন্তর্গঠনের জন্য সত্য নয় কোনটা? না, সরি, কর্টেক্স অলওয়েজ, মূলের মধ্যে অলওয়েজ কর্টেক্স বড়ই থাকে। ঠিক আছে, কাণ্ডের মধ্যে ছোট থাকে। মূলরম সর্বদাই বহুকোষী, এইটাই হচ্ছে সত্য নয়। কারণ মূলরম সর্বদাই কি? এককোষী, এইটা হচ্ছে সত্য নয়। ঠিক আছে, মূলরম সত্য, মূলরম কি নয়? বহুকোষী নয়। মূলরম সর্বদাই এককোষী। তো মূলরম সর্বদা বহুকোষী যে অপশনটা দেওয়া আছে, এই অপশনটা মূলের অন্তর্গঠনের জন্য কি নয়? সত্য নয়। চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। উদ্ভিদের মূলের অন্তর্গঠনের জন্য কোনটি সঠিক নয়?
কর্টেক্স বড়, এটা সঠিক। অন্ততক অনুপস্থিত, অন্ততক বৃত্তাকার, ভাস্কুলার বান্ডেল সংযুক্ত, মূলের অন্তর্গঠনের জন্য সত্য নয় কোনটা? অন্ততক অনুপস্থিত। আবার অন্ততক দেখো কি আছে, মূলে অন্ততক বিদ্যমান, তবে সেটা কেমন থাকে? বৃত্তাকার থাকে। ঠিক আছে, বৃত্তাকার থাকে। আর ভাস্কুলার বান্ডেল কেমন হয়? সবসময় অরীয় হয়ে থাকে। মূলের ভাস্কুলার বান্ডেল কেমন হয় বলতো ভাইরা? মূলের ভাস্কুলার বান্ডেল সর্বদাই কেমন হয়? অরীয় অবস্থায় থাকে। উনচল্লিশের কত? 39-এর বি অনেকেই বলতেছে। এইখানে তোমরা যদি একটু লক্ষ্য করো, দেখো রহিম আলী যেটা বলতেছে অন্ততক অনুপস্থিত, এটাও সঠিক। ভাস্কুলার বান্ডেলও সংযুক্ত, এটাও সঠিক। অর্থাৎ এইখানে তারা যেটা দিছে, এইখানে তারা দুইটা সঠিক অ্যান্সার দিচ্ছে। তো এই টাইপের দেখো, এইখানে তুমি চাইলেও কোনোটা বাদ দিতে পারবা না, এখানে চাইলেও কোনোটা বাদ দিতে পারবা না। অন্ততক অনুপস্থিত না, মূলের মধ্যে অন্ততক আছে, এবং অন্ততকটা কেমন? বৃত্তাকার থাকে। অন্ততক অনুপস্থিত কোথায় থাকে? একবীজপত্রী কাণ্ডে অন্ততক অনুপস্থিত। কাণ্ডের মধ্যে নর্মালি থাকে না, থাকলেও দ্বিবীজপত্রী কাণ্ডে থাকে, একবীজপত্রী কাণ্ডে কখনোই থাকে না। আর ভাস্কুলার বান্ডেল কেমন থাকবে বলতো? ভাস্কুলার বান্ডেল অরীয় থাকে। মূলের মধ্যে ভাস্কুলার বান্ডেল কেমন বলতো? মূলের মধ্যে ভাস্কুলার বান্ডেল থাকে অরীয়, কিন্তু এখানে যে ভাস্কুলার বান্ডেল সংযুক্ত, তার মানে এইটাও তোমার কি নয় বলতো? এইটাও মূলের অন্তর্গঠনের জন্য সঠিক নয়। আর অন্ততক কি? অন্ততক অনুপস্থিত, এটাও মূলের অন্তর্গঠনের জন্য সঠিক নয়। অর্থাৎ আনসার হচ্ছে তোমার বি ও ডি। তো এই টাইপের প্রশ্ন আসলে একটু স্কিপ করে যাওয়াই ভালো। চলো এরপর যদি আসে, দ্বিবীজপত্রী উদ্ভিদ কাণ্ডের ক্ষেত্রে কোনটি সঠিক? মজ্জা ও মজ্জা রশ্মি থাকে দ্বিবীজপত্রী উদ্ভিদ কাণ্ডের ক্ষেত্রে। দেখো হ্যাঁ, মজ্জা ও মজ্জা রশ্মি থাকে, এটা সঠিক। ভাস্কুলার বান্ডেল বিক্ষিপ্ত হয়ে ছড়ানো থাকে, এটাও সঠিক। পরিচক্র নেই, সরি, ভাস্কুলার বান্ডেল বিক্ষিপ্ত ভাবে ছড়ানো থাকে না, ভাস্কুলার বান্ডেল বলয় আকারে থাকে। ঠিক আছে, ভাস্কুলার বান্ডেল কি থাকে? বলয় আকারে থাকে, বিক্ষিপ্ত হবে না। দ্বিবীজপত্রী কাণ্ডে ভাস্কুলার বান্ডেল বলয় আকারে থাকে, বিক্ষিপ্ত ভাবে থাকে কোথায়? একবীজপত্রী কাণ্ডে। এরপরে পরিচক্র নেই, এই পরিচক্র নেই কোথায়? পরিচক্র নেই এটা একবীজপত্রী কাণ্ডে। অদতক স্ক্লেরেনকাইমা টিস্যু দিয়ে গঠিত, এইটা হচ্ছে তোমার কোথায় বলতো? অদতক স্ক্লেরেনকাইমা টিস্যু দিয়ে গঠিত, এইটাও হচ্ছে তোমার একবীজপত্রী কাণ্ডে। এই তিনটা বৈশিষ্ট্য হচ্ছে একবীজপত্রী কাণ্ডের। ঠিক আছে, আর দ্বিবীজপত্রী কোলেনকাইমা দ্বারা গঠিত। কোলেনকাইমা দ্বিবীজপত্রী কাণ্ড কোলেনকাইমা দ্বারা গঠিত। ঠিক আছে, অদতক কোনটা? দ্বিবীজপত্রী উদ্ভিদের বা দ্বিবীজপত্রী কাণ্ডের যে অদতক, কোলেনকাইমা টিস্যু দিয়ে গঠিত। আর ভাস্কুলার বান্ডেল বলয় আকারে থাকে, সেই সাথে কি থাকে? পরিচক্র উপস্থিত আছে। তো বাকি রইল কি? মজ্জা ও মজ্জা রশ্মি, এইটা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ কাণ্ডের ক্ষেত্রে সঠিক। মজ্জা ও মজ্জা রশ্মি থাকে। ঠিক আছে, কি থাকে? মজ্জা ও মজ্জা রশ্মি থাকে। আর মজ্জা ও মজ্জা রশ্মিকে গ্রাউন্ড টিস্যু থেকে পৃথক করা যায় না, এটা হচ্ছে একবীজপত্রী কাণ্ডের উদাহরণ। তো আনসার কোনটা? আনসার হচ্ছে 40-এর এ নাম্বার। অন্নি আহমেদ, তারপর রহিম আলী, ওরা বলতেছে। তো এই জিনিসগুলো একটু জাস্ট মাথায় রাখবা। ঠিক আছে, তো আজকে তোমার এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আগামীকাল তোমাদের সাথে কেমিস্ট্রি বাকি যে অংশটা আছে, ওই যে রাসায়নিক পরিবর্তন, ওই অধ্যায়টা নিয়ে তোমাদের সাথে আগামীকাল আলাপ হবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।